আজকে আমাদের যে সেমিনারটা হবে সেই সেমিনারের আমরা টপিকসটা নির্ধারণ করেছি হাউ টু প্রিপেয়ার এ কনফারেন্স পেপার। এবং আজকের যে এই সেমিনারটা এটা মূলত আমরা টার্গেট পিপল হিসেবে যাদেরকে আমরা চিন্তা করছি সেটা হলো আমাদের যারা ডিফেন্স দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, যেমন 4-2 এবং 4-1 যারা রিসার্চ শুরু করবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যে মাস্টার্সের ছাত্রছাত্রীরা আছে আউটগোয়িং এবং হলো যারা রানিং, যারা আগামী সেমিস্টার থেকে মূলত রিসার্চের কাজ শুরু করবে, তাদেরকে টার্গেট করেই মূলত আমাদের এই আমাদের হাউ টু প্রিপেয়ার এ কনফারেন্স পেপার এই সেমিনারটি আমরা আয়োজন করেছি। এই আয়োজন করার ব্যাপারে আমাদের আসলে জয়েন্টলি কাজ করছি আমরা আইসিটি ডিপার্টমেন্ট এবং IEEE এমবিএস স্টুডেন্ট ব্রাঞ্চের পক্ষ থেকে। শুরুতে আসলে আমরা একটু যে জিনিসটি আসলে জানতে চাই, আমাদের রিসার্চ কি, এটি আমরা অলরেডি সেভারাল টাইম তোমাদের সাথে আমরা শেয়ার করেছি। আমি একটা কোর্স অলরেডি নিচ্ছি যারা 4th ইয়ারে পড়ো। রিসার্চ আসলে মূলত একটা সিস্টেমেটিক ইনভেস্টিগেশন, যেটা আসলে নতুন একটা রিসার্চ ডিরেকশন বা নতুন একটা ফাইন্ডিংস পৃথিবীর সামনে উপস্থাপন করবে, এরকম একটা স্টাডি যদি আমরা করি সেটাকে আমরা মূলত রিসার্চ করতে পারি বা রিসার্চ বলতে পারি। এই ডেফিনিশন থেকে আমরা কয়েকটা ইম্পর্টেন্ট কিওয়ার্ডকে যদি আমরা আইডেন্টিফাই করি তাহলে আমরা দেখব যে সিস্টেমেটিক স্টাডি, এই সিস্টেমেটিক স্টাডির মাধ্যমে আমরা যদি কোনো নতুন কিছু ফাইন্ডিং করি, কোনো কিছু ইনভেস্টিগেট করি এবং এটাকে বলতে পারি আমরা একটা হাইপোথিসিস, এই হাইপোথিসিসটা ট্রু অর ফলস সেটাকে আমাদের কি করার জন্য এটাকে এস্টাবলিশ করতে হবে। এস্টাবলিশ করার জন্য আমাদের কি লাগবে, কিছু রেজাল্ট এবং অ্যানালাইসিস লাগবে, যার মাধ্যমে এই যে ফ্যাক্টগুলির মাধ্যমে মূলত আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে হ্যাঁ আমার যে হাইপোথিসিসটা ছিল, আমরা যেটা আইডেন্টিফাই করেছি, দ্যাট ইজ ট্রু এন্ড দ্যাট কেম টু এ নিউ রিসার্চ কনক্লুশন। তো এটি মূলত যদি ছোটভাবে আমরা ব্রিফ বলি যে হোয়াট ইজ রিসার্চ, রাইট? নাও এখন আজকে আমাদের যে টপিকসটা ছিল যে আমাদের কিভাবে একটা রিসার্চ পেপার লিখবো, তাহলে তার আগে আমাকে দেখতে হবে আসলে আমাদের রিসার্চ পেপারটা আসলে কি। রিসার্চ পেপারটা আসলে মূলত আমাদের এই যে আমরা যে সমস্যার সমাধানগুলো করতেছি বা ইনভেস্টিগেট করতেছি একটা সমাধানের বা প্রবলেমের জন্য, এটার একটা স্পেসিফিক একটা প্রবলেমকে যদি আমি সলভ করি, স্পেসিফিক একটা কোশ্চেনকে যদি আমি অ্যাড্রেস করি, তাহলে সেটাকে বলবো আমরা একটা রিসার্চ পেপার। এইটার জন্য আমাদের কি করতে হবে, আমাদের মূলত যে হাইপোথিসিসকে একটা কনসিডার করে সেই হাইপোথিসিসকে প্রুফ করার জন্য বিভিন্ন অ্যানালাইসিসের মাধ্যমে সেটাকে আমরা প্রুফ করতে হবে। মূলত আমাদের যে পেপারগুলি আছে, আমাদের যে কম্পিউটার সায়েন্স বা ট্রিপলি বা আমাদের এই ইঞ্জিনিয়ারিং ফিল্ডের যেটা হয়, সেটি মূলত আমরা বিভিন্ন প্রজেক্ট বেজও কাজ করতে পারি, অথবা আমরা থিওরিটিক্যাল অ্যানালাইসিসও আমরা করতে পারি। এই থিওরিটিক্যাল অ্যানালাইসিসটার মাধ্যমে আসলে আমরা কি করতে পারি, আমরা নতুন একটা নলেজ আমরা প্রডিউস করতে পারি। তো আমরা যারা বিএসসি তে পড়াশোনা করছি বা মাস্টার্সে পড়াশোনা করছি, যাদের প্রজেক্ট আছে, অনেক সময় আমাদের একটা ভুল ধারণা থাকে যে হ্যাঁ স্যার প্রজেক্ট করলে সেটা দিয়ে আসলে কোনো পাবলিকেশন বা রিসার্চ পেপার হয় না। এই ধারণাটা কিন্তু ভুল। প্রজেক্ট পেপারও আমাদের কিন্তু একটা পাবলিকেশন হতে পারে। কখন সেটা হতে পারে সেটা আমাকে জানতে হবে। যদি আমাদের একটা এক্সিস্টিং সিস্টেম থাকে, সেটাকে যদি আমি হুবহু একটা ইমপ্লিমেন্টেশন করি, তাহলে সেটা একটা প্রজেক্ট। বাট একটা রিসার্চ প্রজেক্ট কখন হবে, যখন একটা এক্সিস্টিং সিস্টেমে আমাদের কোনো একটা ফল্ট থাকে, সেই ফল্টটাকে আমরা মিটিগেট করার জন্য একটা সমাধান করি, অথবা এটার মধ্যে নতুন একটা এক্সিস্টিং সিস্টেম নতুন একটা বিষয়কে ইন্ট্রোডিউস করে তার সাথে একটা ভ্যালু অ্যাড করি, এবং সেখান থেকে যদি আমরা একটা পারফরমেন্স দেখাতে পারি যেটা দিস ইজ বেটার দেন দ্য প্রিভিয়াস ওয়ান, সেটাও কিন্তু একটা প্রজেক্টটাকে রিসার্চ আকারে আমরা পাবলিকেশন আকারে কিন্তু আমরা প্রেজেন্ট করতে পারি। ঠিক যেরকম ভাবে যদি আমরা একটা এক্সাম্পল বলি যে আমাদের এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ আছে, আমাদের মেসেঞ্জার আছে, আমাদের এখানে আরো অনেক কিন্তু সোশ্যাল মিডিয়া আছে, তাহলে প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা ডিস্টিংক্ট কিছু কোয়ালিটি বা ক্যারেক্টারিস্টিক্স আছে। তাহলে এই হোয়াটসঅ্যাপের সুবিধাটা কি, ফর এন এক্সাম্পল মেসেঞ্জার ছিল, সেখান থেকে আমরা হোয়াটসঅ্যাপ পেয়েছি। মেসেঞ্জারে কিন্তু আমাদের কোনো এন্ড টু এন্ড এনক্রিপশন ছিল না। তার মানে কি, এটার মাধ্যমে আসলে ওই পিপল বা ওই প্রজেক্ট পিপল তারা চিন্তা করেছে যে আমাদের সিকিউরিটিটাকে এনশিওর করতে চাই, তাহলে আমরা কি করতে হবে, এটার সাথে এন্ড টু এন্ড একটা সিকিউরিটি আমাকে ম্যানেজ করতে হবে। বাট এই কনসেপ্টটাকে করে তারা তখন ইমপ্লিমেন্টেশন করলো। তার মানে কি, একটা প্রজেক্ট ওয়ার্ক ইট ক্যান বি এ কপিরাইটেড থিং, অর এখানে আমরা যেটা বলতে পারি যে এটা আমাদের প্যাটেন্ট করা থিং, যেটার মাধ্যমে কিন্তু ভবিষ্যতে কোনো প্রোডাক্ট হলে সেটার কিন্তু রয়্যালটি আমরা পাওয়া সম্ভব। তার মানে কি, রিসার্চের একটা লং টার্ম আমাদের একটা কিন্তু কন্ট্রিবিউশন আছে সোশ্যাল, ইকোনমিক এবং অন্যান্য যে ডেভেলপমেন্টের ক্ষেত্রে।
এখন আমাদের অনেক সময় কোশ্চেন হয় যে স্যার একটা কনফারেন্স পেপার লিখবো বা জার্নাল পেপার লিখবো, আমাদের এখানে কত বড় হতে হবে পেপারটা, বা এখানে কি কি কনসেপ্ট আমরা এখানে ইনক্লুড করতে পারি। তো এখানে যদি আমরা বলি, এক কথায় বলি, আসলে আমাদের যখন একটা পেপার বা রিসার্চ পেপার আমরা পাবলিশ করি, তখন হয়তোবা সেটার লেন্থ 4 থেকে 12-13 পৃষ্ঠার মধ্যে আমাদের হতে হয়। তো এই এত লিমিটেড একটা পেজের মধ্যে একটা বড় একটা রিসার্চ প্রবলেম বা একটা মাল্টিপল রিসার্চ প্রবলেমকে যদি আমরা হাতে নিই, তাহলে কিন্তু সেখানে ভালোভাবে আমি রিপ্রেজেন্ট করতে পারবো না। রিসার্চ প্রবলেম মানে কি, আমি ছোট্ট একটা বিষয়কে মানে বড় করে দেখাবো। দ্যাট মিনস বাংলায় যদি আমরা বলি তিলকে তাল করে দেখানো। দ্যাট মিনস আমি একটা তিল আবিষ্কার করলাম, এই তিলের এফেক্ট যে তাল হতে পারে, সেই বিষয়টা আমাদের এখানে সুন্দরভাবে বোঝাতে হবে। তাহলে এখানে আমাদের এই পাবলিকেশনে আমাদের যেটা করতে হবে, কনফারেন্স পেপারে বা জার্নাল পেপারে এট এ টাইম আমরা আসলে একটা প্রবলেমকে নিয়ে চিন্তা করবো, একটা প্রবলেমকে আমরা অ্যাড্রেস করবো। যদি মাল্টিপল কোশ্চেন আমরা অ্যাড্রেস করি, তাহলে সেটার জন্য ইন্ডিভিজুয়াল পেপারকে লেখাই ভালো বা এটার জন্য পাবলিকেশন করা ভালো। অনেক সময় কি হয়, একটা রিসার্চ প্রবলেমকে সমাধান করতে যে মাল্টিপল আসপেক্ট জড়িত হয়, সেই বিষয়গুলোতে যদি ছোট বিষয় হয়, তাহলে সেটাকে তুমি ওই পেপারেই অ্যাডিং করতে পারো বা যোগ করে দিতে পারো। কিন্তু আমাদের যদি দেখা যায় যে এই কনসেপ্টটা আরো একটা ভিন্ন একটা মাত্রা দেবে বা ভিন্ন একটা প্রবলেম হবে করবে, তখন আমরা এই পেপারে অনেক সময় যেটা করি, যেটা আমরা একটা ফিউচার স্টাডিতে আমরা করবো, সেটা আমরা লিখে দিই কনক্লুশন। তো মূলত আমরা এখানে যে টার্গেট করছি, আমরা একটা পেপার বা আমরা যে থিসিস করেছি, যারা ফোর টু আউটগোয়িং, যারা ডিফেন্সের জন্য অপেক্ষা করছো, অলরেডি তোমাদের কাজ শেষ। এই জায়গাটাতে তোমাদের একটু প্রিপেয়ার করে, তোমাদের কন্টেন্টটাকে প্রিপেয়ার করে আমরা এখানে একটা জায়গায় সাবমিট করবো। এইভাবেই মূলত আমরা আজকে এই সেমিনারটা সাজিয়েছি। তো আমরা রিসার্চ পেপার পাবলিকেশন করতে গেলে মূলত এটা কিন্তু তোমার যে কোনো পত্রিকায় দেওয়ার মতো না, যে আমি একটা লেখা পাঠালাম, তারা মাইনর কারেকশন করে পাঠিয়ে দিল। বাট এটা আমাদের রিসার্চ ওয়ার্ক, যেহেতু রিসার্চ ওয়ার্কের একটা কমিউনিটি আছে, এই কমিউনিটিটা মূলত তারা কি করে, তোমার আইডিয়াটা আসলে কারেক্ট অর ফল্ট, সেই জিনিসটা এক্সপার্ট মেম্বাররা এটাকে অ্যানালাইসিস করে, তারা যাচাই বাছাই করে, কোনো সাজেশন থাকলে সাজেশন দেওয়ার পরেই আসলে মূলত এই পেপারটা অ্যাকসেপ্ট হয়। তাহলে এই প্রসেসগুলো যে তারা যারা মেইনটেইন করে, তারা আসলে কোন কোন বিষয় আসলে দেখে এই পেপারটাতে কি আছে না নাই। মূলত তারা দেখে এই পেপারটা যে স্কোপ, আমি যদি এখন কম্পিউটার সায়েন্সের ছাত্র হয়ে আমরা যদি একটা পেপার সাবমিট করি একটা মেডিকেল জার্নালে, তাহলে তখন কিন্তু সেটা তার স্কোপের মধ্যে থাকবে না। তাহলে আমাকে পেপার যদি পাবলিশ করতে চাই, আমাকে ওই পার্টিকুলার স্কোপের যে জার্নাল কনফারেন্স আছে তাদের কাছে আমাদের পাঠাতে হবে। যখন পাঠালাম, তারা অ্যাকসেপ্ট করলো যে এই কনফারেন্স বা জার্নালে তারা পেপার পাঠালাম, পাঠানোর পরে এই রিভিউয়াররা মূলত দেখবে যে এই পেপারটা নভেলটি আছে কিনা, আমার এখানে ভ্যালিডিটি আছে কিনা, ডেটার যে অ্যানালাইসিস করা হয়েছে সেটার আসলে জাস্টিফাইড আছে কিনা, ক্লিয়ারলি তুমি যে মেথডটা বলেছো সেটাকে ক্লিয়ারলি প্রকাশ করতে পেরেছো কিনা, কমপ্লায়েন্স এন্ড দেয়ার আর সাম অ্যাডভান্সমেন্ট, সিগনিফিকেন্ট অ্যাডভান্সমেন্ট ইন দিস ফিল্ড। এই বিষয়গুলি মূলত এখানে তারা কনসিডার করে রিভিউয়াররা পেপারকে অ্যাকসেপ্ট করে অথবা রিজেক্ট করে। তো আমাদের এর আগে প্রায় 20 বছর বা 30 বছর আগে মানুষজন যেভাবে রিসার্চ করতো, সেটা হলো একটা আইডিয়া পাইতো, আইডিয়া পাওয়ার পরে তারা কি করতো, রিসার্চ করে যখন 2, 3, 6 মাস পরে তারা একটা আউটপুট পেত, তখন তারা কি করতো, একটা পেপার লিখতো। কিন্তু বর্তমান যুগ তোমরা জানো যে এখানে আমরা 21st সেঞ্চুরিতে আছি, ইন্ডাস্ট্রিয়াল ফোর্থ রেভলিউশনের যুগে আছি, আমরা ইনস্ট্যান্টেনিয়াস ইনফরমেশনের যুগে আছি। সো এখন কোনো একটা আইডিয়া পেলো, সেই আইডিয়ার উপরেও কিন্তু তুমি পেপার লিখতে পারো। যেমন কি এখনকার প্রেজেন্ট ট্রেন্ড, সেটা হলো আমরা এখানে একটা আইডিয়া পেলাম, এই আইডিয়ার উপরে আমরা একটা কনসেপ্ট পেপার লিখলাম, যেটা আসলে আমরা মূলত যে কোনো সিম্পোজিয়াম বা কনফারেন্সের জন্য লিখতে থাকি। এই লেখার সময়ই আমরা আইডিয়াটা লিখলাম, প্যারালালি রিসার্চের কিছু সিমুলেশন ওয়ার্ক করে এই পেপারটা আমরা এখানে কনফারেন্সে দিয়ে দিতে পারি। সো দিস ইজ দ্য প্রেজেন্ট ট্রেন্ড টু পাবলিশ পেপার অর টু ডু রিসার্চ। এখানে আমাদের যে মূলত কাজটা, সেটা হলো আমাদের যে ট্রেন্ড, আগে যেটা ছিল, আগে আইডিয়া দেন রিসার্চ দেন পেপার পাবলিকেশন, সেই ট্রেন্ড থেকে এখন চলে আসছে আইডিয়া, ইউ হ্যাভ টু রাইট পেপার দেন ডু রিসার্চ। দ্যাট মিনস এই দুইটা বিষয় আমাদের কিন্তু এখানে প্যারালালি চলবে। তো আমাদের এখানে মূলত কি, আমাদের সায়েন্টিফিক রিসার্চের যে পাবলিকেশনের যে মূল উদ্দেশ্যটা হলো আমাদের রিসার্চ কমিউনিটিতে আমাদের এখানে একটা যে আইডিয়াটা, সেই আইডিয়াটা প্রকাশ করা। এই আইডিয়াটা আসলে যদি জুৎসই হয়, তাহলে এটা বিজ্ঞানীরা এটা নিয়ে অনেক এগিয়ে যেতে পারবে। আর যদি অ্যাকসেপ্টেড না হয় বা এখানে কোনো প্রবলেম হয়, তাহলে সেটা নিয়ে কিন্তু বিজ্ঞানীরা ওই পথে যাবে না। তার মানে তোমার এই ফাইন্ডিং, যে কোনো ফাইন্ডিংস বা যে কোনো হাইপোথিসিস সবসময় যে ভালো রেজাল্ট আসবে এটা নট গ্যারান্টেড। খারাপ রেজাল্ট আসছে, কি কারণে খারাপ রেজাল্ট আসছে, কোন এনভায়রনমেন্টে এই কাজটা হয়েছে, এইটাও যদি তুমি সায়েন্টিফিক কমিউনিটিতে প্রেজেন্ট করতে পারো, দ্যাট ইজ অলসো রিসার্চ ফাইন্ডিং।
কারণ তাহলে ওই পথে আর অন্য কোনো সায়েন্টিস্টরা যাবে না, এটাও তুমি এখানে তাহলে ব্লক করে দিলা যে হ্যাঁ ঠিক আছে এইদিকে আর আসা সম্ভব না, তাহলে অন্যভাবে আমাকে চিন্তা করতে হবে রিসার্চ গ্যাপ বা অ্যানালাইসিস গুলা। তো এই বিষয়গুলি আমাদের মূলত যখন আমরা পাবলিকেশন করি কি কি ফ্যাক্টর গুলাকে আমাদের চিন্তা করতে হবে রাইটিং পেপারের ক্ষেত্রে। রাইটিং পেপারের ক্ষেত্রে আমাদের এখানে সিলেকশন করতে হবে, সিলেকশন অফ রাইট জার্নাল, একটু আগে যেটা বললাম আমাদের এখানে যেখানে রিলেটেড ফিল্ড সেই ফিল্ডেই আমার জার্নালকে পাঠাতে হবে বা কনফারেন্সে পাঠাতে হবে। আমাদের এখানে ইম্প্যাক্ট ফ্যাক্টর আছে কিনা বা কোয়ালিটি জার্নাল কিনা, আইএসআই ইন্ডেক্স কিনা, এসসিআই ইন্ডেক্স কিনা, এই বিষয়গুলো আমাদের মাথায় রেখে আমাদের কিন্তু জার্নালে সাবমিট করতে হবে। কারণ এখানে আমরা জানি এখন হলো কিন্তু অনেক কোয়ালিটি ছাড়া আসলে উপায় নেই। এখানে there are unquality publishers also available in the world, so they actually cheat with the research community and তারা আসলে আমাদের কি করে, তারা আসলে আমাদের সময় নষ্ট করা ছাড়া কিছু করে না, কারণ তাদের মধ্যে রিসার্চের মধ্যে কোনো ফাইন্ডিং নেই, তাদের কোনো মেথড ঠিক নেই। সো এখানে তারা মূলত এগুলি ফেক জার্নালও বাংলা পৃথিবীতে আছে, সেগুলি জেনে তোমাকে কি করতে হবে। তাহলে এটা জানবো কোথা থেকে? জানার জন্য এই যে এখানে mjl.clarivate.com নামে একটা ওয়েবসাইট আছে, তারা এখানে সার্চিং করলে তুমি এখানে দেখতে পারবা যেটা আমাদের অরিজিনাল জার্নাল নাকি অরিজিনাল জার্নাল না, সায়েন্স ইন্ডেক্স জার্নাল অথবা সায়েন্স ইন্ডেক্স জার্নাল না। তো সাধারণত আমরা IEEE এক্সপ্লোর এটা একটা মোটামুটি তারা রিভিউ করে ভালো পেপার গুলাই করে, স্প্রিঙ্গার, তারপরে তোমার এখানে থমসন যে আমাদের এলসভিয়ার, এই বিষয়গুলি এই পাবলিশার্স গুলি মূলত আমাদের সায়েন্টিফিক কমিউনিটি একটা গুড একটা মানে রিপ্রেজেন্টেশন করছে ভালো পেপার গুলাকে তারা বাছাই করে তাদের পাবলিকেশন করার জন্য। আরো ডিটেলস যদি আমরা জানতে চাই রিগার্ডিং প্লেজিয়ারিজম, হাউ টু ডাউনলোড ডিফারেন্ট পেপারস, there are several things are included here in this website, so you can search and find it out. নাও আজকে আমাদের যে মূল কোশ্চেনটা, আমাদের যেহেতু হাতে সময় নেই, আমাদের তোমরাও বের হয়ে যাওয়া, তোমাদেরও ডিফেন্স সামনে, সুতরাং আমি সরাসরি যে আইটেমটাই চলে যেতে যাচ্ছি, কিভাবে আমাদের আসলে একটা পেপার তৈরি করতে হয়, হোয়াট আর দ্য মেইন কম্পোনেন্টস অফ এ কনফারেন্স পেপার। একটা পেপারে যদি মূল কম্পোনেন্ট যদি ধরা হয়, আমরা 10 বছর আগে যেটা চিন্তা করতাম যে এখানে মূল কম্পোনেন্ট তিনটা কি কি, একটা ইন্ট্রোডাকশন পার্ট থাকবে, একটা হলো মূল ফাইন্ডিং তোমার পার্ট থাকবে যে তুমি কি করছো, তোমার ডেভেলপমেন্টটা কি, আরেকটা হলো এই রিসার্চের উপরে তোমার একটা ডিসকাশন থাকবে। তো এখানে আমাদের এটাকে যদি আরেকটু কমপ্লিট ধারণা দিয়েছে বিজ্ঞানীরা, এটা আমাদের এই কমপ্লিট ধারণাটাকে আমাদের আরো সুন্দরভাবে যেটা প্রেজেন্ট করেছে সেটা হলো আমাদের এইভাবে আমরা প্রেজেন্ট করি। একটা পেপারকে যদি আমরা এখানে চিন্তা করি, একটা অ্যাবস্ট্রাক্ট থাকবে, এখন একটা পেপারে আমাদের ইন্ট্রোডাকশনের পার্ট থাকবে, ইন্ট্রোডাকশনের পরে আমাদের এখানে ম্যাটেরিয়াল মেথড, যেহেতু সায়েন্টিফিক্যালি কোনো এক্সপেরিমেন্ট করার জন্য, সেটা হলো আমাদের কম্পিউটার সায়েন্স আমরা এখানে বলতে পারি বডি। এই বডির মধ্যে আসলে থাকবে তোমার একটা হাইপোথিসিস অথবা এখানে প্রপোজড একটা মেথড, সেই প্রপোজ মেথডটাকে তুমি এখানে অ্যানালাইসিস করার জন্য কোনো একটা সিমুলেশন রেজাল্ট সেটা তোমার থাকবে। এরপরে কি থাকবে, ফাইনালি তোমার এই সিমুলেশন রেজাল্টের উপরে ডিসকাশন এবং কনক্লুশন। সো দিস ইজ দ্য ইন এ ব্রিফ অফ এ রিসার্চ পেপার। তার মানে এখানে যে কম্পোনেন্ট গুলি আছে, আমার অ্যাবস্ট্রাক্ট, আমরা যদি নেক্সট স্লাইডে যাই, এখানে যদি আমরা চিন্তা করি, আমাদের এখানে অ্যাবস্ট্রাক্ট থাকবে, টাইটেল থাকবে হলো আমাদের অ্যাবস্ট্রাক্টের উপরে, দেন হলো আমাদের অ্যাবস্ট্রাক্ট, ইন্ট্রোডাকশন, প্রপোজ মেথড, এই পার্টটাকে যদি আমরা চিন্তা করি প্রপোজ মেথড, দেন হলো আমাদের সিমুলেশন, পারফরম্যান্স অ্যানালাইসিস, দেন হলো আমাদের কি কনক্লুশন। এইভাবে মূলত আমরা একটা পেপারকে কনফারেন্স পেপারকে আমরা সাজাতে পারি। যদি আমরা জার্নাল ওয়ার্কে যাই তাহলে আসলে কিছুই না, এই কাজটাকে আমি আরো মোর ইলাবোরেটলি, মোর এক্সটেন্সিভ সিমুলেশন ওয়ার্ক, পারফরম্যান্স অ্যানালাইসিস দিয়ে আমি যখন এক্সপ্লেন করব তখন সেটাকে আসলে আমরা মূলত জার্নাল পেপার হিসেবে আমরা অ্যাকসেপ্ট করি। কনফারেন্স পেপারগুলি মূলত আসলে কি একটা আইডিয়া প্রেজেন্ট, মানে দ্যাট মিনস তোমার যে একটা আইডিয়া হয়েছে, এই আইডিয়াটা সারা পৃথিবীকে সামনে প্রেজেন্ট করা এবং এটার একটা পেটেন্ট করা যে হ্যাঁ এই আইডিয়াটা কিন্তু আমার, এটা অন্য কেউ তখন আর চুরি করতে পারলো না, বা এটা তুমি বলতে পারলা যে ঠিক আছে এই আইডিয়াটা কিন্তু আমার ছিল। ফর এক্সাম্পল, যে আমাদের বিকাশের আইডিয়াটা কিভাবে আসছে, প্রথমে ধরো 15 বছর আগে আমরা দুই বন্ধু মিলেও কিন্তু কথা বলতেছিলাম, এরকম যদি হতো যে হ্যাঁ প্রত্যন্ত অঞ্চলে যারা আছে তখন তারা যদি এই টাকা ট্রান্সফার করার জন্য ফ্লেক্সি লোড করে দিত, আরেকজন এখানে বসে টাকাটা দিয়ে দিত। এই কনসেপ্টটাকেই আমরা যখন চিন্তা করে এটা আমরা ইন্ডিপেন্ডেন্টলি চিন্তা করতে পেরেছি, কিন্তু এটা আমরা কিন্তু তখন পাবলিকেশন করিনি, বা এটা যে একটা কমার্শিয়ালাইজ অ্যাসপেক্ট হতে পারে সেটা কিন্তু চিন্তা করিনি। যারা চিন্তা করেছে তারা কাজ করেছে, তারা কমিউনিটিতে প্রেজেন্ট করেছে, এইভাবেই কিন্তু মূলত আসলে আইডিয়াটা বিজনেসে কনভার্ট হচ্ছে। তো এইভাবে আমাদের যে আইডিয়াগুলি আছে, আমাদের যে রিসার্চ ফাইন্ডিং গুলি আছে,
সেটা একটা রিটেন ফরম্যাটে কমিউনিটির সাথে প্রেজেন্ট করা প্রত্যেকটা রিসার্চারের কি রেসপন্সিবিলিটি। তা না হলে বিজ্ঞানীরা তোমার যে ফাইন্ডিংটা হলো এটা যদি জানা থাকতো তাহলে হয়তো তারা এই পথে আর কন্টিনিউ করতো না, তারা ডিফারেন্ট একটা মেথডে চিন্তা করতো। তাহলে আমাদের কাজটা হলো, আমাদের যে কাজটাই আমরা করেছি না কেন, আমাদের এই 4-2 যারা ডিফেন্স দিবা সেই কাজটাকে একটু ওয়েল প্রেজেন্টেড ফরম্যাটে তোমরা কনফারেন্স পেপারে কনভার্ট করতে পারো, এবং আমাদের সামনে একটা ডেডলাইন আছে ইউজিসি কর্তৃক আয়োজিত একটি কনফারেন্সে, সেটা তোমরা সাবমিট করতে পারো। সেই হাতে তোমার সময় আছে, যেহেতু তোমাদের কন্টেন্ট সব রেডি। এখন তাহলে যদি আমরা একটা পেপার লিখতে চাই, হোয়াট আর দ্য কি কম্পোনেন্টস ইউ হ্যাভ টু রাইট। প্রথমে লাগবে তোমার একটা আই ক্যাচিং একটা টাইটেল লাগবে। এই টাইটেলটা যে তোমার হুবহু তোমার থিসিসের টাইটেলই হতে হবে, নট ম্যান্ডেটরি। এখানে আমাদের এমন একটা টাইটেল দিতে হবে যে টাইটেলে তোমার, আমি যেটা বলি এখানে যদিও লেখা নেই, 3টা বিষয় অবশ্যই উপস্থিত থাকতে হবে। তোমার কি, হোয়াট, কি করতে চাচ্ছ, হোয়াট, হোয়াই, কেন করতে চাচ্ছ, হাউ, এই কয়েকটা বিষয় এখানে যদি থাকে এই টাইটেলের ভিতরে, তাহলে একটা টাইটেল পড়ে আমি বুঝতে পারবো যে হ্যাঁ এই টাইটেলটা আমার সাথে যাচ্ছে। প্রথম বললাম কি, হোয়াট, আমি কি করতে চাই, হোয়ার, কোথায় করতে চাই, কোন ফিল্ডে, এন্ড হাউ। দেয়ার আর 3 কোশ্চেন। এই 3টা কোশ্চেনের যদি অ্যান্সার পাই, দ্যাট উড বি এ গুড টাইটেল। তাহলে আমরা একটু দেখি এখানে কয়েকটা এক্সাম্পল এখানে আমাদের এখানে এনে রেখেছি, যে আমাদের এখানে এই টাইটেলটা এত কেন ইম্পর্টেন্ট। কারণ হলো এই টাইটেলটা ফ্রি, রিসার্চাররা ফ্রি দিয়ে দেয়। অনেক পেপার কিন্তু আমাদের টাকা দিয়ে কিনতে হয়, এবং এই টাইটেল এবং অ্যাবস্ট্রাক্ট এটা আমাদের ফ্রি, আমরা পড়তে পারি, দেখতে পারি, আমরা এটাকে বুঝতে পারি। যদি ডিটেলস দরকার হয় তখন আমরা এটা হয়তো পারচেজ করা লাগে, অথবা আমাদের এটার বিভিন্ন মেথডে আমরা এটাকে জানতে পারি। তাহলে এই টাইটেলটার যে মূল বিষয়বস্তু, কোন বিষয়ে তুমি কাজ করতেছো, দ্যাট মিনস এই টাইটেলটা পড়ে যাতে বোঝা যায় যে হ্যাঁ বায়োইনফরমেটিক্সে কাজ করছি, আমি এই টাইটেলটা পড়ে যাতে বুঝতে পারি যে হ্যাঁ সেন্সর নেটওয়ার্কে কাজ করছি, আমি এখানে ইমেজ প্রসেসিং এ কাজ করছি, ঠিক আছে। তার মানে একটা ফিল্ড, মানে ইন সেন্সর নেটওয়ার্ক, ইন ইমেজ প্রসেসিং, লাইক দ্যাট। ওকে, তার মানে একটা হোয়ার, কোন ফিল্ডে, তুমি সারা পৃথিবীর সব ফিল্ড নিয়ে না, কি ইমেজ ফিল্ডে আমি কাজ করছি ফর এন এক্সাম্পল। দেন হাউ, হোয়াট আর দ্য মেথডস, মানে কি মেথডস, এত ডিটেলস এখানে বলা যাবে না। এখানে আমাদের এই টাইটেলটা লিখতে হবে মাত্র 10 থেকে 12টা ওয়ার্ডের মাধ্যমে। তার মানে এখানে একটা কি মেথড এখানে তুমি যদি দাও, তার মানে বুঝতে পারলো যে হ্যাঁ ইমেজ প্রসেসিং এ কাজ করেছে এই ভদ্রলোক, এবং এটাতে এই পার্টিকুলার মেথডের উপরে সে রিসার্চ করেছে। ওকে, এখন এই মেথডটা দিয়ে এই ফিল্ডে কাজ করেছো, কি কাজ করেছো, তার মানে হোয়াট, এই হোয়াটটা আসলে আমরা একটা সংযুক্ত করি। তার মানে হোয়াট, হাউ, এন্ড ইন হুইচ ফিল্ড বা হোয়ার। সেই 3টা কম্পোনেন্ট যদি থাকে তাহলে এটা একটা গুড টাইটেল হয়, এবং এই টাইটেলটা পরে বোঝা যায় যে আসলে এই পেপারটা আমি পড়বো না পড়বো না, এটা কি আমার রিসার্চের সাথে যায় না যায় না। তাহলে আমরা এখানে আমাদের অন্য মানুষের পেপার গুলাকে যখন আমরা আলাদাভাবে করে দিই, তখন আমার নিজের পেপারটাও মানুষ পড়বে কি পড়বে না সেটাই টাইটেল দেখে যাতে তারা সিদ্ধান্ত নিতে পারে। তো আমরা এখানে যদি দেখি, যদি এখানে তোমরা দেখো, a new framework for dynamic adaptations and actions, এখানে কি আমি যে 3টা কোশ্চেন বললাম সেটা কি আছে, হোয়াট, এটা কি আছে, নিউ ফ্রেমওয়ার্ক, এটা কিছুই বোঝা যাচ্ছে না। ফ্রেমওয়ার্ক মানে কি, ফ্রেমওয়ার্ক তো আসলে কিছু না। ইন হুইচ ফিল্ড বা হোয়ার, সেটাও কিন্তু নাই। এটা কিন্তু মানে পটেটো একটা টাইটেলের মতো হয়ে গেছে। ওকে, তার মানে এখানে বোঝা যাচ্ছে না এটা কোন ফিল্ডে সে কাজ করছে, সে কি কাজ করছে, সে কোন মেথডে কাজ করছে, এটা বোঝা যাচ্ছে না। তো আমরা যদি এখানে দেখি, এখানে আমাদের এইগুলি থাকতে পারবে না। এটা একটা গুড টাইটেল যদি হয়, ব্লু কালার একটা, ট্রেড অফ বিটুইন এক্সিকিউশন স্পিড আপ এন্ড রিলায়েবিলিটি ফর কম্পিউট ইন্টেন্সিভ কোড অফলোডিং ইন মোবাইল ডিভাইস ক্লাউড। দেখো এখানে কি কি আছে, এখানে আছে আমাদের 3টা কম্পোনেন্টের কথা যেটা আমরা বলছিলাম। এখানে আমাদের মোবাইল ডিভাইস ক্লাউড, তারপর এটা একটা ফিল্ড, মানে ক্লাউড কম্পিউটিং একটা ফিল্ড, এই ফিল্ডে কাজ করছে, কি কাজ করেছে, ট্রেড অফ বিটুইন এক্সিকিউশন স্পিড আপ এন্ড রিলায়েবিলিটি, এই কাজটা তারা করেছে। কিভাবে করেছে বা কেন করেছে, ফর কম্পিউট ইন্টেন্সিভ কোড অফলোডিং। কম্পিউট ইন্টেন্সিভ মানে কি, যে কাজ করার জন্য সুপার পাওয়ার দরকার হয় কিন্তু যেটা আমার মোবাইল ডিভাইসে নাই। সো কিভাবে আমরা এই বড় কাজটা ছোট ডিভাইসের জন্য করতে পারি, সেটাকে আমরা কিভাবে স্পিড আপ দ্রুত করতে পারি, কিভাবে রিলায়েবলি কাজটাকে এক্সিকিউট করতে পারি, এই বিষয়টার উপরে একটা রিসার্চ তারা করেছে। তার মানে এখান থেকে কিছু ইন্টারেস্ট, এই টাইটেল থেকে মানুষের রিসার্চারদের ইন্টারেস্ট গ্রহণ হতে পারে বা হতে হবে, এরকম একটা বিষয় তোমার এখানে টাইটেল নিয়ে আসতে হবে। এটা একটা গুড টাইটেল। আরেকটা যদি এক্সাম্পল দেখি,
a prioritized meta heuristic algorithm for virtual machine migration in mobile cloud computing। তার মানে দেখো আমরা আগে বললাম যে আমার তিনটা কম্পোনেন্ট এখানে খুব সুন্দরভাবে আছে। এ প্রায়োরিটাইজড মেটা হিউরিস্টিক অ্যালগরিদম কি করেছে, হোয়াট, কার জন্য করেছে, হাউ, ফর ভার্চুয়াল মেশিন মাইগ্রেশন, হাউ অথবা কার জন্য সেটা এখানে চলে আসলো, ইন হুইচ ফিল্ড বা হোয়ার, ইন মোবাইল ডিভাইস ক্লাউড। তার মানে তিনটা কোশ্চেনের অ্যান্সার যদি আমরা এখানে পাই তাহলে এটাকে আমরা কনসিডার করি একটা গুড টাইটেল, মানে নাম দেখে যাতে বোঝা যায় যে আমাদের হ্যাঁ এটা আমাদের এই কাজের সাথে রিলেটেড, বা এই পেপারটা আমরা কি পড়বো কি পড়বো না। ঠিক আছে, এইটুকু পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা কারো প্লিজ। আমরা যেহেতু এখানে পেপার পাবলিকেশন করার জন্য যাচ্ছি এবং প্রত্যেকেরই রিসার্চের কাজ হয়ে গিয়েছে, সুতরাং যার যার থিসিস টাইটেলও আমার হতে পারে পেপার টাইটেল, বাট নট অলওয়েজ ম্যান্ডেটরি। এইটুকু পর্যন্ত যদি কারো কোশ্চেন থাকে আমি একটু থামতে চাই, যদি কোনো কোশ্চেন থাকে আমরা এই অ্যাবস্ট্রাক্টের উপরে আমরা কোনো কোশ্চেন নিতে পারি। থ্যাংক ইউ। এনি কোশ্চেন প্লিজ স্যার? জি বলেন প্লিজ। স্যার আমি বলতে চাচ্ছি প্রজেক্টের টাইটেল আর থিসিসের টাইটেলের মধ্যে কি কোনো বেসিক ডিফারেন্স আছে? প্রজেক্ট টাইটেল এবং থিসিস টাইটেল এটার বেসিক পার্থক্য তো অবশ্যই আছে। একটা প্রজেক্ট টাইটেল আসলে একটা কিছু ইমপ্লিমেন্টেশন বা একটা স্টাডি করতে চাচ্ছেন, যেটা হলো গিয়ে আমাদের এক্সপেরিমেন্টাল করতে চাচ্ছেন, এটাকে আমরা মূলত ডিফাইন করি প্রজেক্ট। আর রিসার্চ বা থিসিস টাইটেলটা যেটা আমরা হাইপোথেটিক্যালি চিন্তা করি যে এইখানেও আমাদের কি থাকবে, এক্সপেরিমেন্ট থাকবে, প্রজেক্ট থাকবে, একটা হাইপোথিসিস থাকবে, বাট একটা নিউ হাইপোথিসিসকে এস্টাবলিশ করার জন্য, ফ্যাক্টটাকে এস্টাবলিশ করার জন্য কিছু আমার এক্সপেরিমেন্ট করতে হবে। সেই এক্সপেরিমেন্টটা আমাদের হলো যদি থাকে এবং সেখান থেকে আমরা কোনো যদি ফাইন্ডিংস পাই তাহলে সেটাকে আমরা বলি থিসিস। ঠিক আছে, তাহলে অবশ্যই এখানে কি টাইটেলে আমাদের এখানে কি থাকবে, টাইটেলেও কিছু রিফ্লেকশন তো থাকবে, টাইটেলেও কিছু রিফ্লেকশন থাকবে। ঠিক আছে, জি স্যার। আর কোনো কোশ্চেন? ওকে, তাহলে আমরা এখানে একটু প্রসিড করি নেক্সট। তাহলে আমরা এখানে দেখে বুঝতে পারলাম যে কিভাবে আমাদের টাইটেলটা ঠিক করতে হয়। আমাদের এখানে যদি টাইটেল থাকে এফেক্টিভ লেজার রে স্ক্রিনিং ফর কনস্ট্রাকশন, এটা হলো না, এটা অ্যাট্রাকটিভ হলো না। এটা ডাজ দিস টাইটেল লুকস লাইক অ্যাট্রাকটিভ ওয়ান, না এটা অ্যাট্রাকটিভ না। এটা তার মানে টাইটেলটা শুধুমাত্র একদম ইয়ে থাকতে হবে সবসময় তা না, এটা অনেক সময় অ্যাট্রাক্ট যাতে তৈরি করতে পারে সেটার ব্যাপারে তোমার মাথায় রাখতে হবে। অনেক সময় যেটা আমরা করি, ধরো একটা মেথড আমরা আবিষ্কার করেছি কিন্তু এটা একটা লুক্রেটিভ আমরা নাম দেই। ফর এক্সাম্পল আমি একটা রিসার্চ পেপার পড়েছিলাম, নাম ছিল তার রসমালাই। রসমালাই কোলন দিয়ে সে কি কাজ করেছে, সেটা সে আসলে কি করেছে, রসমালাই যেহেতু এটা আমরা যদি আমরা এই সাবকন্টিনেন্টের মানুষ আমরা জানি রসমালাই এটা কি, মূলত তিনি যে মেথডটা আবিষ্কার করেছে, একটু আগে যে টাইটেলগুলি দেখালাম এই টাইটেলগুলি থেকে উনি কিছু ওয়ার্ড নিয়েছে। ধরো এখান থেকে আমাদের আর নিয়েছে, হিউরিস্টিকের আর, ও এখানে অ্যালগরিদমের ও, তারপরে এস নিয়েছে ধরো আমাদের এখান থেকে রস। মানে এই লাইনটার বিভিন্ন জায়গা থেকে আমার বিভিন্ন ক্যারেক্টার নিয়ে উনি একটা নাম অ্যাট্রাক্ট করেছে, জাস্ট ফর অ্যাট্রাক্ট দ্য পিপল, অথবা এইটা আসলে কি মেথডটা এটা জানার একটা আগ্রহ তৈরি করা। এই জন্য একটা ধরো লুক্রেটিভ আমরা অনেক সময় নাম দিতে পারি। ঠিক আছে, বাট এই নামটা আমরা এক্সপেক্ট করি যে আমাদের রিসার্চের যে ফাইন্ডিং বা প্রপোজ মেথড এটার সাথে রিলেটেড হলে ভালো হয়। ওকে, তো মোটামুটি আমাদের টাইটেল নিয়ে আমরা বিষয়টা বললাম। টাইটেলের পরে আমাদের যে জিনিসটা থাকবে, টাইটেলের পরেই আমাদের এখানে নাম এবং যে অ্যাফিলিয়েশন সেটা আমাদের থাকবে। তো অলরেডি আমাদের দেখো পেপার যদি আমরা কাজ শুরু করি, এটুকু তো অলরেডি আমরা লিখে ফেলতে পারি, এটা একটা ফরম্যাট আমাদের, যে আমরা এখানে যে কোনো ফরম্যাটে আমরা লিখতে পারি। ঠিক আছে, তাহলে টাইটেল এবং আমাদের যে অথর লিস্ট অ্যাজ ওয়েল অ্যাজ কিছু কিওয়ার্ড বা মেটা ডাটার জন্য আমাদের এখানে কিওয়ার্ড আমরা দেই। এই কিওয়ার্ড গুলির মাধ্যমে আসলে রিসার্চটা যখন আমরা গুগলে সার্চ দেই, সেই সার্চিং এ যাতে আমার এই রিসার্চ পেপারটা পায় এই জন্য কিছু কিওয়ার্ড আমরা দিই, জাস্ট লাইক আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য যে কিওয়ার্ড গুলো ব্যবহার করি, লাইক দ্যাট। তো এখানেও আমরা ঠিক সেরকম ভাবে আমরা জার্নালের জন্য সেটা করে থাকি বা কনফারেন্স পেপারের জন্য করে থাকি। নাও তাহলে আমাদের মূল কাজ হলো একটা টাইটেল চলে গেল, আমার অ্যাবস্ট্রাক্ট চলে গেল। এখন আমাদের মূল কোশ্চেনটা হলো আমরা কি করব, এই বাকি পার্টগুলোকে আমাকে কিভাবে লিখতে হবে। তাহলে
আমরা অলরেডি যারা থিসিসের কাজ শেষ করে ফেলেছি, আমাদের তাহলে অলরেডি আমরা ইন্ট্রোডাকশন করেছি, আমরা বিভিন্ন লিটারেচার ওয়ার্ক করেছি, এই লিটারেচারের ওয়ার্কের উপরে ভিত্তি করে আমরা একটা নতুন একটা মেথড আবিষ্কার করেছি এবং কিছু সিমুলেশন ওয়ার্ক বা এক্সপেরিমেন্ট করছি বা প্রজেক্ট ডেভেলপমেন্ট করেছি, দেন ফাইনালি আমরা কনক্লুশন করেছি। তো এই জায়গাটাতেই মূলত আসলে তুমি কি করেছো সেটাকে সুন্দর করে প্রেজেন্ট করা, সুন্দর করে লেখাটাই তোমার মূলত কাজ। তুমি সব কাজ করে ফেলছো, তুমি এখন 4-2 তে ডিফেন্স দিবা, তার মানে এভরিথিং ইজ কমপ্লিট। নাও ইউ হ্যাভ টু লার্ন হাউ টু প্রেজেন্ট দিস ওয়ার্ক। তো আমি একদম ডিটেইলস স্টেপ বাই স্টেপে যাব, তোমাদের যাতে এই জিনিসটাকে কনভার্ট করতে পারো 2 থেকে 3 দিনের মধ্যে, সেই বিষয়টাই আমি এখানে মূলত আলোচনা করব। তো আমাদের অ্যাবস্ট্রাক্টে আমাদের কয়েকটা বিষয় অ্যাবস্ট্রাক্ট লেখার ক্ষেত্রে যেহেতু লিখতে হবে, অ্যাবস্ট্রাক্টটা লেখার জন্য আমাদের কি করতে হবে, অ্যাবস্ট্রাক্টটা এমন ভাবে লিখতে হবে যে ভেরি মাচ অ্যাট্রাকটিভ। আমরা যখন অনেক সময় থ্রিলার বই বা এখানে গোয়েন্দা গল্প পড়ি, তখন কিন্তু আমরা এই প্রবলেমটা আগে বুঝি যে এখানে কি ঘটনা ঘটছে, ঘটার পরেই আমরা কিন্তু এই মুখবন্ধ পড়ি, মনে হয় যে না এই গল্পটা কি হলো এটা আমার জানা দরকার। তো আমাদের অ্যাবস্ট্রাক্টটাও ঠিক এরকম ভাবে হতে হবে, যেখানে আসলে মূলত আমাদের যে কারেন্ট কন্টেম্পোরারি রিসার্চ প্রবলেম, কন্টেম্পোরারি যে প্রবলেমগুলো আছে সেটাকে অ্যাড্রেস করে একটা সলিউশনের মেথডের একটা ডিরেকশন তুমি দিবা, এবং এইটা একটা ভালো সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন আছে আমাদের এই রিসার্চ ফিল্ডে, সেই বিষয়টাকে তুলে ধরাটাই হলো মূলত আমাদের এই অ্যাবস্ট্রাক্টের কাজ। অ্যাবস্ট্রাক্ট আমাদের অনেক বেশি বড় হওয়া যাবে না, এটা সর্বোচ্চ হতে পারে 100 থেকে 250 ওয়ার্ডের মধ্যে, এবং এটা লিখতে হবে খুব অ্যাট্রাকটিভ ওয়েতে। তো আমার যেহেতু এখানে লেখার বিষয় আছে, আমি একদম স্পেসিফিক ফোকাস করতে চাই যে আমাদের এখানে অ্যাকুরেসি, ক্ল্যারিটি এবং ডেসক্রিপশন, এই জিনিসটা খুব সুন্দরভাবে আমাদের এখানে প্রেজেন্ট করতে হবে। এবং এখানে যে বিষয়টা এবিসি, একটা প্যারাগ্রাফের মধ্যে এটা লিখতে হবে, এখানে কোনো অন্য কোনো প্যারাগ্রাফ এখানে করা যাবে না, মাল্টিপল প্যারাগ্রাফ করা যাবে না, এবং একটা আরেকটার সাথে একদম হাইলি রিলেটেড থাকতে হবে, ঠিক আছে? কারণ হলো আমাদের এই পার্টটা হলো সবচাইতে বেশি পড়া হয় টাইটেল এবং অ্যাবস্ট্রাক্ট। টাইটেলটা সবচেয়ে বেশি পড়া হয়, টাইটেল পড়ে যদি কারো ভালো লাগে তখন সে অ্যাবস্ট্রাক্টটা পড়ে। তাহলে অ্যাবস্ট্রাক্টটা পড়ে যদি সে মনে করে যে না এখানে আসলে আমার কিছু করেনি, বা এখানে আসলে কন্ট্রিবিউশন নাই, অথবা এখানে আসলে অ্যাট্রাকটিভ কিছু নাই, তাহলে কিন্তু তোমার পেপারটা কেউ কিনবে না বা কেউ পড়বে না, ঠিক আছে? আর না পড়লে কি হবে, সাইটেশন হবে না, সাইটেশন না হলে তো আসলে রিসার্চ কমিউনিটি দিতে তোমার এই রিসার্চের কোনো দাম নাই। তো এখানে আমাদের যে মূল কথাটা অ্যাবস্ট্রাক্ট আনতে হবে, আমাদের মোটিভেশনটা কি, কি কেন তুমি এই কাজটা করেছো, কি প্রবলেমটাকে তুমি আইডেন্টিফাই করেছো, কি সলিউশন দিয়েছো, কি রেজাল্ট দিয়েছো, এবং তার ইমপ্লিমেন্টেশনটা কি, এই 5টা থিমের উপরে তোমাকে এখানে লিখতে হবে। তা আমরা যদি স্টেপ বাই স্টেপ বলি, যেহেতু আমরা এখন পেপার লিখতে হবে, সো আমি একদম স্পেসিফিক্যালি তোমাদের বলতে চাচ্ছি, এখানে ফার্স্ট লাইন মানে আসলে লাইন না, ফার্স্ট থিম। ফার্স্ট থিমটার কি হবে, কি হবে, প্রথম প্যারাগ্রাফের মানে অ্যাবস্ট্রাক্টের প্রথমেই থাকবে তোমার হলো গিয়ে কি রিলেটেড ওয়ার্ডস এর কি প্রবলেম ডেফিনেশন বা কি চ্যালেঞ্জ, সেই জিনিসটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে ফার্স্ট থিমটা। যেহেতু এখানে আমাদের 100 থেকে 250 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, সুতরাং সুতরাং তোমাকে খুব ক্লিয়ারলি আইডেন্টিফাই করতে হবে এই 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 ফিল্ডে কি প্রবলেমটা কি এবং তার চ্যালেঞ্জটা কি। চ্যালেঞ্জ না থাকলে তো তোমার এই কাজটা কেন করেছো, হয় তুমি কেন সময় নষ্ট করছো এই একই কাজ বারে বারে রিপিট করে। এই চ্যালেঞ্জটা বলার পরে এক্সিস্টিং ওয়ার্কে কি লিমিটেশন আছে সেটাকে তুমি ফোকাস করতে হবে। তার মানে এই দুইটা থিমের উপরে ভিত্তি করে আসলে তুমি তোমার কাজটাকে যে ইম্পর্টেন্ট ওয়ার্ল্ড, জাতির জন্য, বিশ্বের জন্য, ন্যাশনের জন্য, সারা বিশ্বের জন্য যে প্রয়োজন, সেই জিনিসটা আসলে তুমি তুলে ধরতে হবে এই দুইটা থিমের উপরে ভিত্তি করে। থার্ডে কি থাকবে, ইন দিস পেপার অথবা ইন দিস লিটারেচার, ইন দিস ওয়ার্ক উই হ্যাভ ডেভেলপ সামথিং সামথিং সামথিং। তার মানে আসলে তুমি কি কন্ট্রিবিউশন করেছো সেটা তোমার এখানে থাকবে, কি কন্ট্রিবিউশনটা কি, এবং এই কন্ট্রিবিউশনের ফলে আমি কি বেনিফিটটা পেয়েছি, হোয়াট আর দ্য স্পেশাল ফিচার্স অফ ইউর প্রপোজ মডেল। দেন ফাইনালি তুমি যে ইমপ্লিমেন্টেশন করছো এবং তার পারফরম্যান্স অ্যানালাইসিস, যে আসলে এক্সিস্টিং যে ওয়ার্ক আছে এই ওয়ার্কের সাথে কম্পারিজন করে এটা যে একটা ভালো রেজাল্ট পেয়েছো, এই বিষয়টা তুলে ধরাটা আসলে অ্যাবস্ট্রাক্টের কাজ। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, ফর এক্সাম্পল আমরা এখানে 5টা থিমের কথা বললাম, তাই না? এখানে আমার নিজের একটা পেপার, এখানে আমার জার্নাল পেপার একটা জেএনসিএ এলসবিআর এর। এখানে প্রথম দেখো, প্রথম প্যারাগ্রাফটা কি বলেছে, প্রবলেম ডেফিনিশন এন্ড চ্যালেঞ্জেস। তাহলে আমরা যদি একটু পড়ি কষ্ট করে, wireless sensor networks with mobile syncs were proven to provide extended network lifetime and better data delivery services. This was achieved by minimizing routing costs and avoiding development of hotspot zones in the network. তার মানে এই ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্কে মোবাইল সিঙ্ক ব্যবহার করে আমরা কিছু বেনিফিটটা পেয়েছি। However মানে কি, এই যে দেখো চ্যালেঞ্জটা নিয়ে আসতে হবে,
প্রবলেমটা একটা ফিল্ডে, এখানে ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক যখন বললাম, তার মানে এখানে আমাদের নেটওয়ার্কিং না, এটা না সেটা না, কম্পিউটার সায়েন্সের 100টা ফিল্ড থাকতে পারে তা না, আমরা এখানে ফিল্ডটাকে দেখো ন্যারো ডাউন করে দিলাম। আমি কোথায় কাজ করতেছি? আমার সেন্সর নেটওয়ার্কে বা ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্কে কাজ করছি। তার সাথে কি কাজ করতেছি? আমি মোবাইল সিঙ্ক নিয়ে কাজ করছি। ঠিক আছে, তাহলে দেখো আমরা একটা ফানেলের মধ্যে যদি আমরা কোনো কিছু নেই সাকার জন্য, সেই সাক নিতে আমি অনেক কিছু থাকতে পারে আমার কম্পিউটার সায়েন্সের বিভিন্ন ফিল্ড, সেখান থেকে আমি সাক নিতে প্রথমেই আমি ফিল্ডটাকে কি করে দিলাম যে ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক উইথ মোবাইল সিঙ্ক। তার মানে যারা এই ফিল্ডে রিসার্চ করতে চায় না, যারা আগ্রহী না, তার এই টাইটেল বা এই অবস্থাকে এইটুক পরেই আসসালামু আলাইকুম, যে আর ঢোকার দরকার নাই। আর যে ইন্টারেস্টেড আছে তাহলে সে কি করলো, সে দেখবে আস্তে আস্তে। হ্যাঁ, তার মানে কি এই প্রবলেমটা হটস্পট প্রবলেমকে মিটিগেট করে বা মিনিমাইজ করে। However, existing routing strategies in the literature have limitations to offer end-to-end data delivery delay and throughput required by the real-time sensing and monitoring applications. তার মানে দেখো এখানে এক্সিস্টিং ওয়ার্কের যে লিমিটেশনটা আছে, এই লিমিটেশনটা আমরা এখানে কিন্তু প্লেস করে নিয়ে আসছি। আমি এখানে তোমাদের বোঝানোর সুবিধার জন্য প্যারাগ্রাফ করেছি। এই প্যারাগ্রাফটা কিন্তু এখানে করা যাবে না, প্যারাগ্রাফটা কিন্তু করা যাবে না। ঠিক আছে, তার মানে এই দুইটা বিষয় মিলে আসলে মূলত কি হলো, আমাদের প্রবলেম ডেফিনিশন কি, চ্যালেঞ্জ এবং এক্সিস্টিং ওয়ার্কের যে লিমিটেশন সেটা আমরা করলাম। এখন এই বিষয়টাকে মিটিগেট করার জন্য, এই বিষয়টাকে ওভারকাম করার জন্য আমার নতুন ইনোভেশনটা কি, ইন দিস পেপার following the principle of water vascular system of a starfish, we have designed a routing backbone consisting of a central ring canal and a number of radial canal across the network. দেখো আমি আমার মূল প্রিন্সিপালটা এখানে বলে ফেললাম, আমি কি করছি সেটা আমি বলছি প্রথম যে থার্ড যে বিষয়টাতে, থার্ড থিমের উপরে। এবং এইটার সাথে পড়লে তো বুঝতে পারবে না, কারণ এই পেপারটা তো তোমার সে ভিতরে ঢুকে নাই। ভিতরে ঢুকবে কি, এটার উপরে তোমাকে অ্যাট্রাকশন আনতে হবে। অ্যাট্রাকশন মানে কি, এই সিস্টেমের কিছু স্পেশাল ফিচার তুমি যদি বলো, তাহলে আসলে যে এই রিলেটেড ফিল্ডে কাজ করে তারা অ্যাট্রাক্টেড হবে, তারা তোমার পেপারটা পড়বে, বা দরকার না হলে তার আর প্রসিড করার দরকার নেই। এইটা বলার পরে দেখো এখানে আমাদের মূল কম্পোনেন্ট কি, এটা আমরা একটা নতুন রাউটিং ব্যাকবোন তৈরি করেছে, এটা বুঝে গেল। বুঝে এখানে কি কি ছিল বা কি কি আছে, রিং ক্যানেল আছে আর কিছু রেডিয়াল ক্যানেল আছে। তাহলে এটা কেন বানাইছে সে, কেন রিসার্চারটা বানিয়েছে? The radius of the ring canal and the number of radial canals are dynamically determined based on transmission range of sensor nodes and size of network. The proposed Starfish routing backbone guarantees that each source sensor node gets single hop access to a backbone node, which in return facilitates to reduce data delivery delay and increases fairness of energy consumption load distribution on the network nodes. তাহলে খেয়াল করো এই দুইটা প্যারাগ্রাফে আমি কি করেছি সেটা একটু বললাম, এটার যে মূল ফিচারটা কি সেটাও আমরা এখানে বললাম। এইটা আবার রিলেটেড কার সাথে খেয়াল করো, এই রিলেটেড হলো তোমার দেখো এই যেখানে আমরা বলছি, however this existing routing protocols have limitations to offer end-to-end data delivery delay এবং রিয়েল টাইম সেন্সিং এর যে মনিটরিং এর প্রবলেম হয় থ্রুপুটে, সেটার একটা প্রবলেম আছে। তার মানে কি, এই প্রবলেমগুলি সমাধান করেছি আমার এই মেথডটার মাধ্যমে। তাহলে প্রথম দুই থিমের উপরে ভিত্তি করে আমরা প্রবলেমটা বললাম ওয়ার্ল্ডের, দেন হলো আমি সলিউশন এবং উইথ স্পেশাল ফিচারকে বলার পরে আমরা কি করব, ফাইনালি বলবো যে আমাদের এই যে কাজটা করেছি, আমি কিন্তু এখানে ডিটেইলস বলি নাই, কিভাবে রিং রাউটিং তৈরি করব, কিভাবে রাউটিং তৈরি করব, কত প্রকার, এগুলো কিন্তু কিচ্ছু বলি নাই আমি। হ্যাঁ, আমি অ্যাড্রেস করেছি কি, ডিরেক্টলি আমি অ্যাড্রেস করেছি আমার প্রবলেমটা কি এবং জাস্ট কি ফিচার অফ দ্য প্রপোজ মেথড। দ্য রেজাল্টস অফ দ্য সিমুলেশন এক্সপেরিমেন্ট prove the efficiency of the proposed Starfish routing backbone in terms of end-to-end delay, throughput and energy consumption with comparing to state of the art works. ঠিক আছে, তাহলে এই যদি হয় আমাদের একটা অ্যাবস্ট্রাক্টেড থিম, তাহলে এই থিমের উপরে যদি তোমার কাজ তুমি জানো এবং এই পাঁচটা থিমের উপরে তুমি যদি পাঁচটা লাইন লিখতে বলা হয়, অবশ্যই তুমি লিখতে পারবা। ঠিক আছে, সো এটা হলো তোমাদের কাছে এখানে এক্সপেকটেশন। এখানে আরেকটা পেপার আমার সেকেন্ড আরেকটা জার্নাল, সেটা দেখো থিম সেম, তুমি যদি পড়ো থিম সেম পাবা। আমি একটু পড়তে চাচ্ছি এই কারণে যে আমি একদম তোমরা যদি এখন মানে লিখতে হবে, আমি জাস্ট এখানে তোমাদের থিমটা দেখা যাচ্ছে, পেপার টু পেপার ভ্যারি হতে পারে, বাট থিমটা যদি ফলো করো তাহলে তোমার অটোমেটিক্যালি পেপারটা তোমার কনভার্টেড হয়ে যাবে, তোমার এই থিসিসটা। খেয়াল করো এইখানে আমি কিন্তু ডিরেক্টলি দেখো ন্যারো ডাউন করে দিয়েছি। কম্পিউটার সায়েন্স এরকম অনেক ফিল্ড আছে, সেই ফিল্ড থেকে আমি কোথায় নিয়ে আসছি তাকে, the problem of maximizing lifetime of sensor network is still challenging, mainly due to the stringent delay deadline of real-time applications and heterogeneity of sensor devices. দেখো আমি স্পেসিফিক্যালি প্রথম লাইনেই আমি কোন ফিল্ডে কাজ করছি সেটা বলে দিছি।
আমি কোন জায়গাটায় কাজ করছি ওই ফিল্ডের ম্যাক্সিমাইজিং নেটওয়ার্ক লাইফ টাইম নিয়ে কাজ করছি সেটা বলে দিছি, এবং এইটার চ্যালেঞ্জ পার্টটা কোথায়, চ্যালেঞ্জিং কেন চ্যালেঞ্জিং, বিকজ অফ ডিলে ডেডলাইন মিট করতে পারি না রিয়েল টাইম অ্যাপ্লিকেশনের জন্য, এবং এক একটা সেন্সর ডিভাইস বা আইওটি ডিভাইসগুলো এক একটা ডেটা জেনারেশন করছে। ওকে, তাহলে আমাদের প্রথম থিমটা কোন ফিল্ডে কাজ করছি, কি প্রবলেম, সেটাকে আমরা অ্যাড্রেস করছি। এরপর আরো দেখো প্রবলেমটা বলেছি কি, দ্য প্রবলেম ইজ ফার্দার কমপ্লিকেটেড when the network contains mainly obstacles. In maximizing network lifetime, existing literature works either merely address issues of application delay deadline or and presence of obstacles or analyze primitive data collection approach for such an environment. তাহলে এখানে আমরা কি পেলাম, আগের থিমটা যদি দেখি আমরা প্রবলেম ডেফিনিশন, তার চ্যালেঞ্জ এবং এক্সিস্টিং ওয়ার্কের যে থিম তার উপরে লেখা শেষ। এরপর আমি কি বলবো, এরপর আমি বলবো ইন দিস পেপার উই ফর্মুলেট optimal data collection schedule of a mobile sync in an obstructed network as mixed integer linear programming problem. তার মানে এখানে কি করেছি দেখো, প্রথম লাইনে বলে দিছি আমি কি করেছি, আমরা একটা ডেটা কালেকশন স্কেডিউল তৈরি করছি অফ মোবাইল সিঙ্ক, কোন ফিল্ডের জন্য, অবস্ট্রাক্টেড নেটওয়ার্কের জন্য, কিভাবে, MILP একটা ফর্মুলেশনের মাধ্যমে। The proposed data collection schedule finds an optimal set of rendezvous nodes over a preformed Starfish routing backbone and corresponding sojourn duration so as to maximize network lifetime while maintaining delay deadline constraint in an obstructed network. তার মানে এখানে আমি যে কোন কাজটার উপরে ফোকাস, আমি কাজটা কিভাবে করেছি সেটা কিন্তু বলিনি, আমি কি করেছি সেই জিনিসটা আমি কিন্তু এখানে বলার চেষ্টা করেছি। what I have done, the proposed data collection তৈরি করেছি, যেটা কি করে, অপটিমাল সেট অফ rendezvous নোড তৈরি করে বা ফাইন্ড করে, কিসের উপরে, ওই রাউটিং ব্যাকবোনের উপরে, যেটা আমরা একটু আগে এক্সপ্লেইন করলাম। এরপরে কি বলেছি আমরা পরের লাইনে, দ্য প্রপোজ Starfish scheduling ensures a loop-free traveling path or for a mobile sync across the network. তার মানে এখানে একটা ফিচার আমি মানে একটা ফিচার আমরা এখানে দিয়েছি, আরো অনেক ফিচার আছে বাট একটা ফিচার দিয়ে অ্যাট্রাক্ট করার চেষ্টা করেছি। The results of the performance evaluation performed in NS2 depict the suitability of Starfish scheduling as it outperforms state of the artworks in terms of extending network lifetime and delay delivery data delivery throughput as well as reducing average end-to-end. ঠিক আছে, তাহলে আমাদের যে থিম, এই থিমটা আমার এই অ্যাবস্ট্রাক্টটা কি করতেছে, স্ট্যান্ডার্ড রাইটিং ফরম্যাট আছে। তাহলে তুমি যদি এই থিমের উপরে লাইন বাই লাইন চিন্তা করো, বাংলায় চিন্তা করলা, ইংলিশে লিখলা, বাট দুইবার পরে তিনবার কারেকশন করলা, টিমমেটকে দিয়ে কারেকশন করাইলা, বাস হয়ে গেল একটা অ্যাবস্ট্রাক্ট লেখা। এইটুকু পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা প্লিজ, অ্যাবস্ট্রাক্টের মধ্যে কোনো কোশ্চেন আছে কিনা, যদি কারো কোনো কোশ্চেন থাকে একদম কুইক কোশ্চেন, আমরা সময় নেই, আমরা দ্রুত গো অ্যাড করব, আশা করি কোনো কোশ্চেন নাই। ওকে, এখন অ্যাবস্ট্রাক্টে কি কি থাকা যাবে না, অ্যাবস্ট্রাক্টে থাকা যাবে না আমাদের একদম প্রকারভেদ, ক্লাসিফিকেশন ইত্যাদি, কোনো কনক্লুশন বলা যাবে না। কনক্লুশন বলে তো ওই একটা গোয়েন্দা সিরিয়ালের যদি তুমি জানো যে কে খুন করেছে, তাহলে তো আসলে ওই থ্রিলারটা দেখার তোমার দরকার নেই, তাহলে বুঝে গেলা যে ঘটনাটা কি। তার মানে কি, আমার এখানে অ্যাবস্ট্রাক্টে তাকে তৈরি করতে হবে, তাকে অ্যাট্রাক্ট করতে হবে যে বাবা তুমি আমার পেপারটা পড়ো, তুমি ভেতরে যাও, কিভাবে প্রসিডিউরটা হয়েছে সেটা তুমি শেখো, তুমি এটা জানার চেষ্টা করো যে এটা একটা রিয়েল টাইম চ্যালেঞ্জ আমি একটা আবিষ্কার করেছি, সেটা চ্যালেঞ্জটাকে তুমি প্রকাশ করো। ওকে, তার মানে কোনো ইনফরমেশন এবং কনক্লুশন দেওয়া যাবে না, কোনো রেফারেন্স দেওয়া যাবে না, আমাদের এখানে কোনো ফ্রেজ বা সংক্ষেপ কোনো কিছু বলা যাবে না, কোনো আমাদের ছবি টবি দেওয়া যাবে না, কোনো একদম স্টেপ বাই স্টেপ আমি এইটা করছি এইটা করছি এটা করছি এটা বলা যাবে না। এখানে ফিলোসফি বা কি কি অবজেক্টিভটা তোমাকে এখানে বলতে হবে। ঠিক আছে, সো এই বিষয়গুলো আমার এখানে অ্যাবস্ট্রাক্টে থাকা যাবে না। নাও এরপরে চলে আসবে আমাদের একটা ইন্ট্রোডাকশন। অনেক সময় যখন আমরা কি করি, আমরা যখন কনফারেন্সে পেপার পাবলিশ করি, কনফারেন্স পেপারটা আসলে কি, এটা একটা আইডিয়া, তোমার আইডিয়াটা ভালো হতে পারে, খারাপ হতে পারে। তোমার আইডিয়াটা যখন একটা কমিউনিটির সামনে তুমি রিসার্চ কমিউনিটির সামনে যখন প্রেজেন্ট করবা, তখন রিসার্চ কমিউনিটি কিন্তু তোমাকে হেল্প করবে। কিভাবে, যখন পেপারটা রিভিউ হয় তোমাকে সেভারাল কমেন্টস দেয় যে হ্যাঁ এটা ভালো না, এটা জায়গাটা তুমি আরো এক্সপেরিমেন্ট করো, এখানে সাজেশন দেয়। এই সাজেশনের মাধ্যমে আসলে তোমার কি রিসার্চ কমিউনিটি তোমার রিসার্চটাকে আসলে উন্নত করছে, তোমাকে ভালো করছে, তোমাকে যোগ্যতাটাকে আরো উন্নত করছে। আমরা যখন কনফারেন্স পেপারে দিই তখন আসলে এটা একটা আইডিয়া দিই, আইডিয়াটার জন্য আমাদের কি এই কনফারেন্স পেপারগুলো একটা লিমিটেড থাকে, 4 পৃষ্ঠা থেকে 6 পৃষ্ঠা থেকে পর্যন্ত হতে পারে, 4 থেকে 6 পৃষ্ঠা। এই কারণে অনেক সময় আমরা কি করি, এই ইন্ট্রোডাকশনটা মধ্যে রিলেটেড ওয়ার্ডস এর থিমটা বসায়া আমরা পরে ডাইরেক্ট চলে যাই হলো আমাদের যে মূল কন্ট্রিবিউশন বা মূল প্রপোজ মেথডে। ঠিক আছে, অনেক সময় আমরা যদি পেপার বড় থাকে বা জার্নাল পেপারের ক্ষেত্রে আমরা কি করি, জার্নাল পেপারে আমরা ইন্ট্রোডাকশনটা আলাদা লিখি,
আমরা রিলেটেড ওয়ার্ডসটাকে আলাদা লিখি। এই রিলেটেড ওয়ার্ডসে আমরা কি করি, আমরা একদম একটু বর্ণনা করার চেষ্টা করি যে এই যে রিলেটেড ওয়ার্ডসে এই কাজটা করেছে, এই কাজটা কিভাবে কাজ করেছে, কেন করেছে, এই কাজটার মূল লিমিটেশনটা কি, এইভাবে আমরা মূলত প্রেজেন্ট করার চেষ্টা করি। ওকে, তাহলে আমরা যদি এখানে টার্গেট করেছি আমাদের 1-1.5 সপ্তাহ পরে আমাদের একটা কনফারেন্স পেপার সাবমিট করতে হবে, সুতরাং আমাদের এখানে ডিটেল রিলেটেড ওয়ার্ডস লেখার কোনো দরকার নেই। আমরা এখানে ইন্ট্রোডাকশনটাই এমন ভাবে লিখবো সো দ্যাট ইট কন্টেন্স রিলেটেড ওয়ার্ড। ওকে, তাহলে এখানে পেপারটা ছোট হয়ে যাবে, তোমার মূল যে কন্ট্রিবিউশনের জায়গাটা, মূল যে মেথডটা, সেটা তুমি ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারবা। আচ্ছা, এখানে বেসিক কিছু বিষয় আছে, সেটা হলো কি আমাদের এখানে এই ইন্ট্রোডাকশনটা যখন আমরা লিখবো তখন হলো কি যাতে আমরা সহজেই অডিয়েন্সটা বুঝতে পারে যে এটা আসলে কোন ফিল্ডে কাজ করছে, কোন টপিকসে কাজ করছে, কোন চ্যালেঞ্জ দিয়ে সে কাজ করতেছে, কি সমাধান সে দিতে চাচ্ছে, এবং এটা একটা অ্যাক্টিভ ভয়েস এবং প্রেজেন্ট টেন্সে লিখতে হয়। এবং এটা আসলে মানে লেন্দি কোনো লাইন বা লেন্দি কোনো আনফোকাস রিভিউ পেপার এটাকে এখানে আসলে এক্সপ্লেনেশনটা না করাটাই ভালো। যদি এখানে আমি আরো ভাবে বলতে দাও তোমরা এখানে, সেটা হলো এটা একটা আসলে ফানেলের মতো কাজ করে। ফানেল মানে কি, রিসার্চ ওয়ার্ক করতেছি আমি, রিসার্চ পাবলিকেশন করতেছি, তার মানে কি আমার মূলত কাজ হলো রিসার্চ। তার মানে উই হ্যাভ টু ফাইন্ড এ পাজল পিস ফ্রম দা রিসার্চ লিটারেচার। এই যে আমাদের যেরকম এখানে কি এরকম ই আছে, বাট এখানে ফাইন্ডিং করতে হবে যে রিসার্চ গ্যাপটা কোথায় আছে, এই গ্যাপটাই হলো তোমাকে খুঁজে বের করা প্রথম কাজ। তাহলে এখানে কোন ফিল্ডে কাজ করবা, তোমার কাছে এখানে যদি আইটি পুলিতে যদি সার্চ দেই আমার কয়েক লক্ষ পেপার চলে আসবে। ধরো তুমি যদি সেন্সর নেটওয়ার্ক দিয়ে তুমি সার্চ দাও, তাহলে এখানে কয়েক লক্ষ থেকে আমি আসলে কি নিয়ে কাজ করতে যাচ্ছি, আমি কাজ করতে যাচ্ছি ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্কে। আমি এখানে ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্কে তো অনেক ফিল্ড, এখানে সেন্সর নেটওয়ার্কে দুই ভাগে ভাগ হতে পারে, একটা হলো স্ট্যাটিক সিঙ্ক আর একটা হলো মোবাইল সিঙ্ক। তাহলে আমি এখানে কাজ করতেছি ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক উইথ মোবাইল সিঙ্ক। তার মানে দেখো, তার মানে আস্তে আস্তে আমার লিটারেচার ওয়ার্ড থেকে আমাদের কি হলো, সব পেপার এখানে ঢুকলো, ঢোকার পরে যেই গ্যাপটা আমি আস্তে আস্তে গ্যাপটা বের করতেছি, মানে রিসার্চের ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্কের মোবাইল সিঙ্ক নিয়ে কাজ করা যায়, সেই রিসার্চের মোবাইল সিঙ্কেরও অনেক সুবিধা আছে, কিন্তু এটার অনেক অসুবিধা আছে। এই অসুবিধাগুলোকে আমরা ফাইন্ডিং করে সেই অসুবিধাগুলিকে সলভ করার জন্য আমরা কি করতেছি, একটা স্টারফিশ লাইক একটা ব্যাকবোন তৈরি করার চেষ্টা করতেছি আমাদের ওয়ার্ক। ঠিক আছে, তার মানে এই জিনিসটা হলো গিয়ে আমাদের এমন ভাবে তুলে ধরতে হবে যাতে এই নতুন ইনোভেশনটা যে করছি, এই নতুন ইনোভেশনটা একটা মানে একটা ইম্প্যাক্টটা হবে তোমার এখানে অনেক বিশাল। ঠিক আছে, তোমার আবিষ্কারটা ছোট, বাট এই আবিষ্কারটার কারণে এখানে তোমার বিশাল একটা ইম্প্যাক্ট পড়বে কিসের ভিতরে, ওই পার্টিকুলার ফিল্ড, রিসার্চ ফিল্ড। দ্যাট ইজ ইউর অবজেক্টিভ। মানে আমরা যে বলি যে নলেজ তৈরি করব, এই নলেজটা আসলে তৈরি করে কি, এই একটা ইম্প্যাক্ট তৈরি করে অ্যাকচুয়ালি রিসার্চ ফিল্ডে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে একটু আগে দেখলাম যে আমাদের এখানে রিসার্চ ফিল্ড। তাহলে আমরা ইন্ট্রোডাকশন যখন আমি লিখবো তাহলে কিভাবে লিখবো, তার মানে লেখার সময় তোমাকে বলতে হবে আস্তে 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 যে কম্পিউটার সায়েন্সের ডোমেনে যারা আছে তাদের আস্তে আস্তে ঢুকাতে হবে যে আমরা এখানে কম্পিউটার সায়েন্সের নেটওয়ার্ক আছে, নেটওয়ার্কের মধ্যে ওয়্যারলেস নেটওয়ার্ক আছে, ওয়্যারলেস নেটওয়ার্কে আবার সেন্সর নেটওয়ার্ক আছে, সেন্সর নেটওয়ার্কে আবার এই ব্যাপারটা আছে। এইখান থেকে আসলে আমি কি করতে যাচ্ছি, নেটওয়ার্কের একটা রাউটিং ব্যাকবোন তৈরি করতে যাচ্ছি, অথবা এই সেন্সর নেটওয়ার্কের লাইফ টাইম ম্যাক্সিমাইজ করতে চাচ্ছি, অথবা আমরা মোবাইল সিঙ্কের একটা মোবিলিটি প্যাটার্ন তৈরি করতে চাচ্ছি যাতে আমাদের এনার্জি এফিসিয়েন্ট হয়, বা ডেটা ডেলিভারি ডিলে দ্রুত হয় যাতে আমরা মাল্টিমিডিয়া ডেটা ট্রান্সফার করতে পারি। ঠিক আছে, তার মানে কি আমার একটা টেরিটরি ব্রিং করতে হবে, টেরিটরি এস্টাবলিশ করতে হবে। উই হ্যাভ টু ব্রিং আউট দ্য ইম্পর্টেন্স অফ দ্য সাবজেক্ট, উই হ্যাভ টু প্রেজেন্ট অ্যান ওভারভিউ অফ দ্য কারেন্ট রিসার্চ, এন্ড অলসো উই হ্যাভ টু ফাইন্ড দ্য লিমিটেশনটা কি, এই রিসার্চ গ্যাপটা তোমাকে বের করতে হবে, এই টেরিটরির ভিতরে রিসার্চ গ্যাপটা তোমাকে বের করতে হবে। রিসার্চ গ্যাপটা বের করবা কিভাবে, যখন তুমি কারেন্ট রিসার্চ গুলো করবা তখন তোমার কিছু বিষয় হবে কি, এক্সিস্টিং রিসার্চ ওয়ার্ক অনেক কিছু বিষয় কনসিডার করেনি, অনেক বিষয় তোমার অপোজ করেছে, সেই অপোজ করার মাধ্যমে তোমার ওই রিসার্চ গ্যাপটাকে আইডেন্টিফাই করার পরে তুমি যদি রিসার্চ একটা কোশ্চেন আইডেন্টিফাই করো যে হ্যাঁ এই গ্যাপটা আছে, এই গ্যাপটার জন্য আমার কি করা দরকার, আমার এটার এই প্রবলেমটা অ্যাড্রেস করা দরকার। তার মানে কি, আমি যেমন আমার প্রবলেমটা কি কি বলেছি, আমার এখানে রাউটিং অনেক হয়, অনেক ব্রডকাস্টিং হয়, সেন্সর নেটওয়ার্কে আমার এনার্জি কনজাম্পশন বেশি হয়, সুতরাং একটা হাই স্পিড ব্যাকবোন করা দরকার, এটা প্রথম কাজ। সেকেন্ড কাজটা করেছি কি, আমার মোবাইল সিঙ্ক যেহেতু আছে, এই মোবাইল সিঙ্কটাকে কিভাবে আমাদের ঘুরাইলে, কিভাবে মোবাইল সিঙ্কটা বা ড্রোনটাকে আমরা নেভিগেট করলে আমি এনার্জি এফিসিয়েন্টলি বা রিয়েল টাইম ডেটা কালেকশনটা করতে পারবো। ঠিক আছে, তার মানে হাউ উই ক্যান ফর্মুলেট এ ব্যাকবোন টু এস্টাবলিশ দিস, or how to formulate the trajectory of the mobile sync that facilitates uniform energy consumption.
এইভাবে একটা রিসার্চ কোশ্চেন তোমাকে আইডেন্টিফাই করতে হবে। দেন ফাইনালি ইউ হ্যাভ টু প্রেজেন্ট ইউর ইনপুট অ্যান্ড আউটপুট, কি করতেছো, কি মেথডে কাজ করছো, হোয়াট ইজ দ্য ফ্লো ডায়াগ্রাম অফ ইউর ওয়ার্ক। এই বিষয়টা তুমি যদি স্টেপ বাই স্টেপ প্রেজেন্ট করো তাহলেই তোমার একটা পেপার হয়ে গেল। দ্যাটস অল। আচ্ছা, এখন বলতে পারো স্যার এত রিসার্চ করে কি হবে, খামাখা শুধু শুধু এগুলো সময় নষ্ট, আমরা চাকরি করি কম্পিউটার সায়েন্সে, আমরা পড়াশোনা করি, আমরা ব্যাংকে চাকরি করবো, আমরা সফটওয়্যারে চাকরি করবো, এইসব রিসার্চ ভালো লাগে। এখন এই কারণে এই বিষয়টা নিয়ে আসছি, আমরা জানি যে আমাদের আগামী যে 10-20 বছর আমাদের কিন্তু চলে আসছে ইন্ডাস্ট্রিয়াল ফোর্থ রেভলিউশন। এটা অলরেডি সেভারাল টাইমস তোমাদের সাথে বিভিন্ন সেমিনারে আলোচনা করেছি। এইখানে আমাদের নেক্সট জেনারেশন যেটা হবে, কিছু কিছু কাজের ক্ষেত্রে আমাদের কিন্তু জব মার্কেট হারাবে, এটা আমরা সবাই জানি। তার মানে কোন কোন সেক্টর গুলো হারাবে? ম্যানুফ্যাকচারিং, ট্রান্সপোর্টেশন, স্টোরেজ, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, আমার যে কোনো অ্যাডমিনিস্ট্রেশন, ফিনান্সিয়াল ব্যাপার, কনস্ট্রাকশন, হোলসেল, এক্সেট্রা এক্সেট্রা। তাহলে এই জায়গাগুলোতে তুমি যদি এক্সপার্টাইজ হও, এই যে ফিনান্সিয়াল অর্গানাইজেশন, ব্যাংকিং গুলো অটোমেটেড হয়ে যাচ্ছে। তার মানে ব্যাংকিং ক্যারিয়ারে তুমি আগামী 10 বছরের ব্যাংকের লোক লাগবেই না। আমার অটোমেশন হচ্ছে, আমি মোবাইল ব্যাংকিং করব, আমি ইন্টারনেট ব্যাংকিং করব, আমার এখানে ব্যাংকে যাওয়াই লাগবে না। তাহলে তুমি যদি ব্যাংকিং ক্যারিয়ারে তুমি করো, তাহলে আলটিমেটলি তুমি কি লুজার। তাহলে এখানে আবার ফোকাসিং পয়েন্ট গুলা কোনগুলি? যেগুলি আমাদের মেরিটের দরকার হয়, ক্রিয়েটিভিটির দরকার হয়, এডুকেশন। তার মানে কি, আমার এখানে রিসার্চ করা লাগবে, আমাদের এখানে বিভিন্ন মেথড তৈরি করা লাগবে। এই যে দেখো বিজ্ঞানীরা যদি আমার এই অনলাইন ক্লাস নেওয়া যায়, এই বিষয়টা যদি 10 বছর আগে চিন্তা না করতো, তারা যদি প্রেডিক্ট না করতো যে আমাদের এটা একটা মেথড, তাহলে কি আমরা এখানে ক্লাস নিতে পারতাম? এই অ্যাপ্লিকেশনটাকে রেডিমেড পেতাম? এইটা আমরা এই প্যান্ডেমিকের মধ্যে বুঝে গিয়েছি যে হ্যাঁ এটা দরকার, রিসার্চ কেন দরকার। তার মানে কি, উই হ্যাভ টু ফরকাস্ট দ্য ফিউচার, উই হ্যাভ টু প্রিপেয়ার আওয়ার স্কিল ফর দ্য ফিউচার। সো আমাদের এখানে এডুকেশনটা চেঞ্জ হচ্ছে, এখানে আমাদের কন্ট্রিবিউশন করতে হবে, এখানে আমাদের স্কিল হতে হবে। হসপিটালিটি এখানে আমাদের চেঞ্জ করতে হবে, বিভিন্ন কমিউনিকেশন আমাদের এখানে এই টেকনোলজিগুলোকে আমাদের ইমপ্রুভ করতে হবে। সায়েন্টিফিক এন্ড রিসার্চ টেকনিক্যাল, এটা রোবটের দ্বারা সম্ভব না, সুতরাং এখানে আমাদের ইমপ্রুভ করতে হবে। এখানে আমাদের জব সেক্টর বাড়বে, এখানে আমাদের আমার কন্ট্রিবিউশন বাড়বে, এখানে অনেক ফান্ড বাড়বে। সিমিলারলি আমাদের হেলথের ক্ষেত্রেও, হেলথের রিসার্চ অলরেডি আমাদের দেখো সারা ওয়ার্ল্ড এখন একটা মানে প্রাইম কনসার্ন। সো আমরা যদি একটু ডেডিকেটেডলি আমরা ফোকাসড হই, তাহলে এখানে দেখি যে আমাদের এখানে আগামী দশকে যদি আমাদের স্কিলগুলোকে নিয়ে এগিয়ে যেতে চাই, আমাকে ফোকাস করতে হবে ইন্ডাস্ট্রিয়াল ফোর্থ রেভলিউশনের যে টেকনোলজিক্যাল স্কিলগুলি আছে সেই স্কিলগুলি। এখন এই স্কিল সম্পর্কে কিন্তু তোমার বাংলার ছেলেরাও জানে, ইংলিশের ছেলেরাও জানে, সারা পৃথিবীর মানুষ জানে যে কোন কোন ফিল্ড। এখন ইউ আর লাকি এনাফ দ্যাট ইউ আর দ্য স্টুডেন্টস অফ আইসিটি অ্যান্ড সিএসসি, এবং এইখানে এগুলো প্রত্যেকটাই হলো তোমার আমাদের আইসিটির সাথে রিলেটেড। এখন আইসিটি ছাত্র হয়ে তোমরা যদি এখানে যে কোনো একটা ফিল্ডে দক্ষতা অর্জন না করো, তাহলে এর থেকে পরিতাপের বিষয় কিছু হইতে পারে না। এবং সেখানে খালি মুখস্থ বিদ্যা নির্ভর বা এখানে স্কিল হলাম তা না, এখানে নিত্য নতুন বিষয় তোমাকে আবিষ্কার করা বা এখানে ইনোভেটিভ মাইন্ড নিয়ে তোমাকে মোটিভেট হয়ে এগিয়ে যাওয়া, সেটাও কিন্তু তোমার দায়িত্ব। তার মানে দেখো কি কি ফিল্ড আছে। তুমি যদি এখানে ক্লাউড কম্পিউটিং এক্সপার্ট হও, ইউ উইল বি দ্য নেক্সট জেনারেশন লিডার। মোবাইল টেকনোলজির বিভিন্ন অ্যাসপেক্ট আছে, ইউ উইল বি দ্য লিডার। তুমি মেশিন টু মেশিন লার্নিং, তারপরে আমাদের এখানে 3D প্রিন্টিং, অ্যাডভান্স রোবোটিক্স, বিগ ডেটা অ্যানালাইটিক্স, আইওটি বা সেন্সর নেটওয়ার্ক, আমার আরএফআইডি টেকনোলজি, কগনিটিভ কম্পিউটিং এবং সাইবার সিকিউরিটি। তোমরা এই 10টা ফিল্ডের যে কোনো একটা ফিল্ড নিয়ে তোমরা যদি 2টা বছর 3টা বছর সাধনা করো, ইউ উইল বি দ্য টিম লিডার, ইউ উইল বি দ্য ইন্টারন্যাশনাল লিডার ইন দ্যাট ফিল্ড। তোমাদের ফোকাসড হয়ে তুমি কোন লাইনে এক্সপার্টাইজ হতে চাও, সেই অনুযায়ী তুমি ডাইভার্ট হয়ে যদি 3rd ইয়ার থেকে 4th ইয়ার থেকে পড়াশোনা করো, 3rd ইয়ার 4th ইয়ার মাস্টার্স তোমার 1-1.5 বছর, এই 3 বছর তোমরা যদি একটা পার্টিকুলার বিষয় নিয়ে রিসার্চ করো, আই গ্যারান্টি ইউ to adapt in the next generation, and I guarantee you international job. But you have to follow the international skill, you have to learn international knowledge. কারণ এখন আমরা জানি গ্লোবালাইজেশনের যুগ, এখানে বসে তুমি মাইক্রোসফটে কাজ করতে পারো। এখানে আমাদের মাওলানা ভাসানী আইসিটি ডিপার্টমেন্টের ছাত্র গুগলে চাকরি করে। সো এখানে ঢাকা ইউনিভার্সিটির অনেকেই এখানে 5-7 জন একই ব্যাচের ওরা তৈরি করে, বিকজ তারা ওইভাবে তারা মোটিভেশন নিয়ে তারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে তারা প্রোগ্রামিং কন্টেস্টে আয়োজন করেছে, তারা রেগুলারলি প্র্যাকটিস করেছে এবং দে আর লিডিং। সো তোমাকে স্বপ্ন দেখতে হবে, তোমাকে সামনের 5 বছর, সামনের 10 বছর তোমাকে তাকে দেখতে হবে। তুমি যদি এখানে বসে থাকো, বন্ধুটা এখানে দিবে, কপি করে দিয়ে দিব, হয়ে যাবে, শেষ অ্যাসাইনমেন্ট দিল, আমরা এখানে অনলাইনে এক্সাম হচ্ছে দেখে দেখে লিখলাম, স্যাররা কিছু বুঝলো না, বাবা তুমি তোমার ক্ষতি তুমি করছো, আমাদের তো কোনো সমস্যা নাই। But our duty and responsibility is to address the future trend, future aspect of learning, so that you can motivate to learn that. That is our
aspect। তো এখন যেটা বলতেছিলাম যে আমাদের রিসার্চ এই কারণে করতে হবে, এটার ব্যাপারে কোনো ধরনের ডাউট নাই। এবং আগামী মানে গত 5 বছরের যে দেখো কি চেঞ্জটা হয়েছে, আমাদের আগে যে স্কিল গুলা লাগতো চাকরির ক্ষেত্রে, আমাদের এখানে কমপ্লেক্স প্রবলেম সলভিং, কোঅর্ডিনেশন উইথ আদার্স, পিপল ম্যানেজমেন্ট, মানে ম্যানেজমেন্ট এমবিএ যারা করতো দেখো এগুলা ছিল তাদের কাজ। হোয়ারএজ এখন কি হয়ে গেছে, এই 2020 দশকে আমাদের এখানে চলে আসছে প্রবলেম সলভিং, ক্রিয়েটিভ থিঙ্কিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্রিয়েটিভিটি, তারপরে আসতেছে তোমার এমবিএ লোকজনের কাজ করবো। ওকে, তার মানে কি আমরা যারা কম্পিউটার সায়েন্সে পড়ালেখা করি, আমাদের প্রোগ্রামিং করতে, যে আমরা যখন একটা প্রোগ্রাম করতে বলি তোমাদের, তখন কিন্তু তোমাকে প্রবলেম সলভিং চিন্তা করতে হয়, এই প্রবলেমটা কিভাবে করবো, এই সর্টিং প্রবলেমটা আমি কিভাবে করবো। আমার এখানে বাবল সর্ট তো তৈরি হয়েই আছে, তাহলে আমি কেন শুধু শুধু আবার নতুন একটা সর্টিং অ্যালগরিদম তৈরি করবো, তাই না? এটা কোশ্চেন হতে পারে। সর্টিং অ্যালগরিদম তৈরি করবো, তার কারণটা হলো আমার এই বাবল সর্ট তৈরি করতে যতগুলি টাইম লাগে, টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি আছে, তার থেকে আমাদের কি কুইক সর্ট আরো কি করে, আরো দ্রুত করে দেয়, মার্চ শট আরো দ্রুত করে দেয়, কিন্তু কমপ্লেক্সিটি ধরো তোমার এখানে ভালো না মন্দ, এইভাবে বিজ্ঞানীরা সবসময় কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে রিসার্চ করছে এবং এটা কোনো না কোনো অ্যাপ্লাইড ফিল্ডে তার কাজে লাগতেছে। তাহলে আমরা ইনহেরেন্টলি উই আর স্কিল ফর 2020 জেনারেশন। কমপ্লেক্স প্রবলেম সলভিং আইসিটির ছাত্রদের আছে, ক্রিটিক্যাল থিঙ্কিং আছে, ক্রিয়েটিভিটি আছে। দেন আস্তে আস্তে কাজ করতে গেলে তোমরা যখন একটা গ্রুপে কাজ করবা, তখন পিপল ম্যানেজমেন্ট, একটা পোর্শন একজন করলো, আরেকজন পোর্শন এটা করলো, বা এখানে তোমরা যখন আমরা বলি অনেক সময় যে বিভিন্ন সংগঠন করো, সংগঠন মানে কি আমার টেকনিক্যাল সংগঠন, যেমন আমরা এখানে আছে আইটিবলি কম্পিউটার সোসাইটি আছে, আমাদের এখানে আইটিবলি স্টুডেন্ট ব্রাঞ্চ আছে, আমাদের সোসাইটি আছে, বিভিন্ন ধরনের সোসাইটিগুলোর সাথে করলে কি হয়, হাউ টু ওয়ার্ক উইথ সিনিয়র এন্ড জুনিয়র, হাউ টু হ্যান্ডেল জুনিয়র, হাউ টু হ্যান্ডেল সিনিয়র, হাউ টু ওয়ার্ক ইন দ্য কনফ্লিক্টিং এনভায়রনমেন্ট। ওকে, সো কিভাবে ডুয়াল প্রায়োরিটিতে কাজ করতে হয়, দেখা গেল যে তোমার সুপারভাইজার ভাবতেছে একরকম, কো সুপারভাইজার ভাবতেছে একরকম, হাউ টু হ্যান্ডেল ইউর টিচার্স, দ্যাট ইজ অলসো লার্নিং এন্ড পিপল ম্যানেজমেন্ট অ্যাসপেক্ট, হাউ টু কোঅর্ডিনেট, হাউ টু ইমেইল, হাউ টু টক, হাউ টু প্রেজেন্ট ইউর থিম অর ওয়ার্ক। সো এই বিষয়গুলো তোমার কিন্তু তোমার নেক্সট জেনারেশনে তোমার লাগবে। সো এই জায়গাটাতে তোমার জানতে হবে, না জানলে তুমি যতই বলো লাভ নেই, তোমাকে স্টাডি করতে হবে, স্টাডি করতে হবে এবং স্টাডি করতে হবে। যাও, অনেক গল্প বললাম, এখন হলো আমরা চলে আসি আমাদের টাইটেল শেষ, অ্যাবস্ট্রাক্ট শেষ, এখন আমরা ইন্ট্রোডাকশন পড়ব। ওকে, ইন্ট্রোডাকশনের প্রথমেই আমাদের এখানে অ্যাবস্ট্রাক্টটাকে যদি আমরা এখানে চিন্তা করি, অ্যাবস্ট্রাক্টে আমরা কয়টা থিম নিয়ে কাজ করেছিলাম, 5টা থিম নিয়ে কাজ করেছিলাম। তাহলে আমাদের পেপারে কয়টা পার্ট থাকে, আমরা যদি পেপারের পার্টের কথা চিন্তা করি, একটা পেপার অথবা আমাদের থিসিস বইয়ে কয়টা পার্ট থাকে, 5টা পার্ট থাকে। 5টা পার্ট কি কি, আমাদের ইন্ট্রোডাকশন একটা পার্ট, আমাদের এখানে রিলেটেড ওয়ার্ডস একটা পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট হলো আমাদের প্রপোজড মেথড, ফোর্থ পার্ট হলো আমাদের পারফরম্যান্স ইভালুয়েশন, আর ফিফথ হলো আমাদের কনক্লুশন। তাহলে এই যে আমাদের এখানে একটু আগে যেটা আমি দেখাইলাম, আমাদের এখানে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করলাম একটু আগে, যে আমাদের 5টা থিম, যে 5টা থিমটা কি ছিল আমাদের, প্রথমটা ছিল হলো আমাদের এখানে চ্যালেঞ্জ। তাহলে এই চ্যালেঞ্জটা কি, আমাদের এখানে আমাদের মানে একটা ইন্ট্রোডাকশনের একটা অ্যাসপেক্ট থেকে আমি নিয়ে আসলাম। প্রথম লাইনটা মানে কি, আমরা যদি এখানে চ্যাপ্টারের বা একটা পেপারের 5টা চ্যাপ্টার থাকে, এই প্রবলেম ডেফিনিশন এবং চ্যালেঞ্জটা আনলাম কোথা থেকে, ইন্ট্রোডাকশন থেকে, মানে আমার কোন ফিল্ডে কাজ করতেছি তার উপরে ফিল্ডে থেকে। তাহলে এই জায়গাটাতে এই লাইনটাকে আমাকে কিন্তু কি করতে হবে, এক্সপ্লেইন করতে হবে ইন ইন্ট্রোডাকশন চ্যাপ্টার বা ইন্ট্রোডাকশন সেকশন। সেকেন্ড চ্যাপ্টারটা কি বা সেকেন্ড সেকশনটা কি, আমাদের পেপারের রিলেটেড ওয়ার্ড, তার মানে এক্সিস্টিং ওয়ার্ড ডিসক্রাইব করব এবং এক্সিস্টিং ওয়ার্কের লিমিটেশনটা আমরা আলোচনা করব কোথায়, রিলেটেড ওয়ার্ডস। থার্ডে কি, থার্ডে হলো কি আমাদের প্রপোজ মেথড। দেখো থার্ডে উই হ্যাভ ডেভেলপ, তার মানে তুমি কি ডেভেলপ করেছো, তুমি কি প্রপোজ করেছো, তুমি কি হাইপোথিসিস চিন্তা করেছো, সেই বিষয়টাকে তুমি যখন এক্সপ্লেইন করলা, সেটাকে বলতেছিল আমাদের থার্ড অ্যাসপেক্টে আমরা কথা বলছি। ফোর্থে আমাদের কি আসতেছে, ফোর্থ লাইনটা আমাদের এখানে স্পেশাল ফিচার ইন টার্মস অফ তোমার এখানে কি, আমাদের এখানে পারফরম্যান্স অ্যানালাইসিস, মানে 4 নাম্বার হলো বিষয়টা আসতেছে আমাদের, 4 নাম্বার বা 5 নাম্বার এখানে আমাদের রিলেটেড ওয়ার্ডস, আমাদের যে প্রপোজ মেথডের সিমুলেশন ওয়ার্ডস বা পারফরম্যান্স অ্যানালাইসিস নিয়ে। ফাইনালি আমার 5 নাম্বার আসতেছে কনক্লুশন। তার মানে কি, আসলে আমাদের এই অ্যাবস্ট্রাক্ট, এটা যেরকম একটা হোল পেপারের সামারি অ্যাজ ওয়েল অ্যাজ এই ইন্ট্রোডাকশনের সামারি। তার মানে কি, আমরা এই ইন্ট্রোডাকশনটাকে যেভাবে বাড়াতে পারি, এই ভাব সম্প্রসারণ আমরা করেছি, তাই না, ছোটবেলায়। তার মানে আমরা এখানে ভাব সম্প্রসারণ করবো, এই যে এই বিষয়টা আমরা এখানে সেকেন্ডে ভাব সম্প্রসারণ করবো হলো তোমার রিলেটেড ওয়ার্ডসে, থার্ডে ভাব সম্প্রসারণ করবো আমাদের 3 নাম্বার সেকশনে বা 3 নাম্বার চ্যাপ্টারে, 4 নাম্বার সেকশনে আমরা আলোচনা করবো পারফরম্যান্স অ্যানালাইসিস এবং সিমুলেশন, 6 নাম্বার চ্যাপ্টারে তো কনক্লুশন। সো ইন দিস ওয়ে ইফ উই থিঙ্ক, দেন আমাদের এখানে অ্যাবস্ট্রাক্ট হয়ে গেলে
ইন্ট্রোডাকশনটাও আমাদের একই থিমের উপরে আমাদের কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখন এখানে এই ইন্ট্রোডাকশনের প্রথম যে লাইনটা বা প্রথম প্যারাগ্রাফটা আমি একদম প্যারাগ্রাফ বাই প্যারাগ্রাফ তোমাদের বোঝাতে চাচ্ছি, প্যারাগ্রাফ বাই প্যারাগ্রাফ বোঝাতে যাচ্ছি। তার মানে কি, প্রথমে আমরা ইন্ট্রোডাকশনে কি বলেছি, অ্যাবস্ট্রাক্টে কি বলেছিলাম, অ্যাবস্ট্রাক্টে বলেছিলাম যে আমাদের এখানে প্রথম থিমটা ছিল আমাদের একটা ফিল্ডটাকে আমরা ওপেন করব। ফিল্ডটা কি করব, ওপেন করব। আমার কম্পিউটার সায়েন্স অনেকগুলো ফিল্ড আছে, তার মধ্যে কি আমি সবগুলা কাজ করবো না, আমি কি কাজ করব, আমি নেটওয়ার্কিং নিয়ে কাজ করবো, তাই না? দেখো তো প্রথম লাইনই দেখো বলে ফেলছি, in this era of industry 4.0, sensor networks play important roles for collecting data from wide range of real-time applications, including this application field. তার মানে এখানে বোঝা গেছে, প্রথম লাইনে বলে দিলাম যে তুমি যদি এই সেন্সর নেটওয়ার্ক নিয়ে কাজ করতে না চাও, তোমার এই পেপারটা আর পড়ার দরকার নেই, এখানেই খালাস, তুমি অন্যদিকে চলে যেতে পারো। তুমি যদি ডেটা অ্যানালাইটিক্স নিয়ে কাজ করো বাবা, তাহলে এখানে দরকার নেই। তার মানে প্রথমেই তুমি ফিল্ডটাকে ন্যারো ডাউন করে দিলা, মানে একটা সাকনির মধ্যে থেকে তুমি এখানে ন্যারো ডাউন করে ছাইকা নামাই দিলা কোনটা, এই নেটওয়ার্কিং এর সেন্সর নেটওয়ার্কিং এর পার্টটা। এবং তুমি কোন ফিল্ডে কাজ করবা সেটাও কিন্তু বলে ফেললা, খেয়াল করো। সেন্সর নেটওয়ার্কস প্লে ইম্পর্টেন্ট রোলস ফর কালেক্টিং ডেটা ফ্রম ওয়াইড রেঞ্জ অফ রিয়েল টাইম অ্যাপ্লিকেশন। তাহলে খেয়াল করো আমার এই পেপারের যে টাইটেলটা, আমরা যদি এই পেপারটা একটু লুক করি, তারপরে তোমরা যদি এখানে আমি আসি, তাহলে ইট উইল বি বেটার ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড। এখানে আমাদের যে পেপারটা এখানে দেখা যাচ্ছে, এই পেপারটা হলো মূলত লাইফ টাইম ম্যাক্সিমাইজেশন অফ সেন্সর নেটওয়ার্কস, লাইফ টাইম ম্যাক্সিমাইজেশন অফ সেন্সর নেটওয়ার্কস ফর অপটিমাল ডেটা কালেকশন scheduling of mobile SIM। এটা পেপারটা হলো IEEE access এর, has been published in 2019, এটা তোমার পাবলিশ হয়েছে। তো এখানে দেখো এই প্যারাগ্রাফটা এখান থেকে নিয়েছি, ইন দ্য এরা অফ ইন্ডাস্ট্রি 4.0, এইটুকু হলো তোমার এখানে অ্যাপ্লিকেশনের পার্টটা চলে আসছে। অ্যাপ্লিকেশনের পার্টটা বলার পরেই আমরা এখানে কোথায় নিয়ে আসছি, আমরা এখানে নিয়ে আসছি যে এই যে এফেক্টিভনেস, এই যে the effectiveness of these real time applications highly depends on the delivery data within the bounded delay deadline and minimizing end to end data delivery latency। ওকে, তার মানে এখানে কোন ফিল্ডে কাজ করছে আমি আস্তে আস্তে ওকে আগে সেন্সর নেটওয়ার্কে ঢুকাইলাম। সেন্সর নেটওয়ার্ক থেকে বললাম যে এগুলো অনেক অ্যাপ্লিকেশন, এখানে আসলে রিয়েলিস্টিক অনেক দাম আছে। দামের পরে আসলে কি আমাদের এই যে টেকনোলজিগুলি আছে, এইটা আমাদের আসলে ডেলিভারির যে এফিসিয়েন্সিটা ডিপেন্ড করছে ডিলে টাইমের উপরে কাজ করতে পারি কিনা, ডিলেটাকে কমাইতে পারি কিনা, সেন্সর নেটওয়ার্কের লাইফ টাইম বাড়াইতে পারি কিনা, এই বিষয়টা নিয়ে আমরা এখানে বলতেছি। বলার পরে প্রথম প্যারাগ্রাফের লাস্টের দিকে থাকবে কি, in mobile sync-based sensor networks, the sync typically collects data traveling across the network, and this technique has already been proven not only to enhance network lifetime but also to minimize delay, data collection delay to a great extent compared to its static counterpart। তার মানে কি, আমি যে স্ট্যাটিকের রিলেটেড ওয়ার্কসটাও সেন্সর নেটওয়ার্কে যে হয় এবং এটাও যে পড়ালেখা করে আসছে, এটা তুমি বুঝাই দিলা, কিন্তু এটা ভালো না। এটা ভালো না কেন? কারণ হলো এটা বেটার হলো কিসের উপরে ভিত্তি করে, নেটওয়ার্ক লাইফ টাইমের উপরে ভিত্তি করে ভালো, এন্ড টু এন্ড ডেটা কালেকশনের উপরে ভিত্তি করে ভালো। সুতরাং আমার এই সেন্সর নেটওয়ার্কে এই মোবাইল সিঙ্ক বেসড ডেটা কালেকশন নিয়ে আমরা কাজ করেছি এবং এটা বেটার দেন স্ট্যাটিক সিঙ্ক বেসড ওয়ার্ক। হাউএভার, এই যে প্রথম প্যারাগ্রাফের লাস্ট লাইনটায় তোমার এখানে একটা কন্ট্রাডিকশন থাকবে, আমি এগ্রি করছি না এক্সিস্টিং ওয়ার্কের সাথে। কেন? However, still there is room to further optimize the network lifetime while maintaining delay deadlines for real-time applications। তার মানে কি এখানে বলে দিলাম, আমি কন্ট্রাডিক্ট করলাম যে এখন যে এক্সিস্টিং কাজ আছে এই কাজের সাথে আসলে আমাদের এই ডেডলাইন বেস যে অ্যাপ্লিকেশন গুলো আছে এটাতে আসলে ভালো কাজ করে না, এদের আরো অপটিমাইজ করার সুযোগ আছে। ওকে, তার মানে এখান থেকে আমরা ইন্ট্রোডাকশনে আমরা বলে দিলাম, এখান থেকে এইটুক পর্যন্ত এসে আমার কিছু অ্যাপ্লিকেশন ফিল্ড আছে, সেখান থেকে আমাদের রিলেটেড ওয়ার্কস এর যে মূল ফোকাস পয়েন্টটাকে ঢুকে আমাদের এখানে লাইফ টাইম ফোকাস নিয়ে কাজ করতেছি এবং ডিলেটাকে এনশিওর করতেছি রিয়েল টাইম অ্যাপ্লিকেশনের জন্য। আমার এখানে বুঝাই দিলাম যে রিসার্চার তাকে প্রথমে কোশ্চেনের মধ্যে ঢুকাইলাম যে এই জায়গাটায় কিন্তু একটা কোশ্চেন আছে। কোশ্চেনটা কি? দ্য প্রবলেম অফ ম্যাক্সিমাইজিং লাইফ টাইম অফ সেন্সর নেটওয়ার্ক হ্যাজ বিন ওয়েল স্টাডিড ইন দ্য লিটারেচার। এই যে আমি এখন লিটারেচার ওয়ার্কে ঢুকে আসতেছি, ঠিক আছে? রিলেটেড ওয়ার্কসে কি করেছি একটু একটু বলছি, বলার পরে মানে থরলি বলছি এখান থেকে, ইন দ্য লিটারেচার ডেটা কালেকশন স্ট্র্যাটেজিস ইউজিং মোবাইল সিং আর ব্রডলি গ্রুপড ইন ডিফারেন্ট ক্যাটাগরিজ। এইখানে এসে মানে ইন্ট্রোডাকশনের সেকেন্ড প্যারাগ্রাফে তুমি এখানে চলে আসবা
যে তুমি যে ফিল্ডে কন্ট্রিবিউট করতে চাচ্ছ ওই ফিল্ডের একটা শর্ট একটা রিলেটেড ওয়ার্ডস এর একটা বর্ণনা। এই বর্ণনাটা কি একটা গল্পের মতো করে সাজাতে হবে তোমাকে। গল্পটা কেমন হবে, যে প্রথমেই বলতে হবে যে ডেটা কালেকশনটা আমাদের অনেকভাবে হয়, বাট আমরা এখানে ডিরেক্ট কন্টাক্ট বেসে করতে পারি এবং রেন্ডেমাস বেস করতে পারি। তাহলে এই যে ভুলে মানুষ মানুষ দুইটা পথের একটা পথে আমি ঢুকাইলাম। তাহলে প্রথমটার বর্ণনা করলাম, এখানে বর্ণনা করার পরে আমি যদি একটু পড়ি, হ্যাঁ, ডেটা কালেকশন স্ট্র্যাটেজি আমাদের দুইভাবে হতে পারে, ডিরেক্ট কন্টাক্ট বেস, মানে ডিরেক্টলি সব ছাত্রছাত্রীদের কাছে আজকে আমাদের ফোন করেছে, তাই না, মনির সবার কাছে ফোন করছে, তার মানে কি এটা ছিল ওর জন্য একটা পানিশমেন্ট। ও পানিশমেন্ট কি কারণে পানিশমেন্ট হয়েছে সেটা বলা দরকার নাই, এটা একটা পানিশমেন্ট জন্য এও ডিরেক্ট কন্টাক্ট করতে বাধ্য করেছে ওকে, যে সবাইকে বলতে হবে আজকের এই সেমিনারে উপস্থিত থাকার জন্য। আর আমি যখন কোনো একটা ডিপার্টমেন্টে বা কোনো সোসাইটি থেকে করি, এই যে আমাদের এখানে আইটি বলি কম্পিউটার সোসাইটির চেয়ার আছে, তাকে যখন বলি একটা সেমিনার দিব, ও কিন্তু সবাইকে বলে নাই, ও কি করেছে, ও রেন্ডেমাস বেস মেথডে তোমাকে করেছে, বিভিন্ন গ্রুপের কাছে দিছে, বিভিন্ন সিআরদের কাছে বলছে যে স্যার একটা সেমিনার নেবে, থাকলে থাকিস না থাকলে না থাকিস, ঠিক আছে। তার মানে কি আমাদের এখানে ডেটা কালেকশনটার জন্য আমরা দুইটা মেথডে হতে পারে, ডিরেক্ট কন্টাক্ট বেস অথবা রেন্ডেমাস বেস। আমরা এখানে বলেছি প্রথমটার বর্ণনা একটু আসলো, in the former strategy the mobile sync periodically travels to all source node and collects sense data directly from them. Even though this strategy can completely avoid message delay overheads and increase network lifetime, the strategy sacrifices application delay deadline and therefore is not applicable for real time data collection applications. দেখো তার মানে কি আমি এখানে কন্ট্রাডিক্ট করলাম, যে এই রিয়েল টাইম মানে এই কন্ট্রাডিকশন থেকে বোঝা যাবে তোমাকে যে আসলে আমি এই লাইনে কাজ করতে চাচ্ছি না, মানে এটা পচা, এটাকে আমরা বোকা সরে দিচ্ছি। ওকে, moreover it increases traveling path length of the mobile sync causing higher delay latency। তার মানে কি রিয়েল টাইম নিয়ে কাজ করতে যাচ্ছি, দেখো আমরা প্রথমেই বলে আসছি কি, এই যে এখানে বলে আসছি however still there is room to further লাইফ টাইম নিয়ে কাজ করতেছি, ডিলে নিয়ে কাজ করতেছি, রিয়েল টাইম নিয়ে কাজ করতেছি। তার মানে তোমাকে ক্রিটিসাইজ করতে হবে এক্সিস্টিং ওয়ার্ড গুলাকে, যে এই এক্সিস্টিং ওয়ার্ড গুলা আসলে ভালো না, ভালো হইলেও আসলে ওই বিষয়গুলা কনসিডার করে নাই, সুতরাং আমাদের এই জিনিসগুলা নতুন করে কাজ করতে হবে। তাহলে আমরা এখানে প্রথমে প্রকার ভেদ বললাম দুই ধরনের, প্রথমটার বর্ণনা বললাম, সেকেন্ডার বর্ণনা কি ছিল, সেকেন্ডার বর্ণনা ছিল রেন্ডেমাস মেথডের বর্ণনা, যেখানে গ্রুপে গ্রুপে বলা হয়, সেখানে একদম একদম আউটলাইনে দেখো বলে দিছি এই মোবাইলটাও ঘুরবে, a mobile sync only visits and collects data from a few randomized nodes over a designated tree like backbone, cluster head, routing backbone, etc etc etc। তাহলে এখানে বর্ণনা পড়ার পরেও দেখো আমি এখানে আবার কিন্তু ক্রিটিসাইজ করছি, এখানে ক্রিটিসাইজ করছি কিভাবে দেখো, the key philosophy of this work is to develop an energy efficient traveling path avoiding multi-hop communication to minimize end-to-end data delay latency or to reduce computational complexity for determining mobile sync path. The problem is further investigated in a নেটওয়ার্কের জন্য containing several obstacles opposing free movement of the sync। আমাদের প্রথম কাজটা দেখো, অ্যাবস্ট্রাক্টে আমরা কি বলেছিলাম, মানে এটা প্রত্যেকটা একটার সাথে একটা লিংক আপ করা। প্রথম দেখো আমরা অ্যাবস্ট্রাক্টে বলেছিলাম এই যে আমাদের in the maximizing network lifetime existing literature work either merely address issues of application delay deadline and presence of obstacles, okay, for such an environment. In this paper we formulate optimal data collection schedule of a mobile sync in obstructed network। তার মানে কি আমার এখানে কিন্তু এই অবস্টাকল যে একটা প্রবলেম সেটাও কিন্তু আমাকে এখানে বলতে হবে, অ্যাড্রেস করতে হবে, এই অ্যাড্রেসিংটা আমরা এখানে করছি। দ্য প্রবলেম ইজ ফার্দার ইনভেস্টিগেটেড ফর নেটওয়ার্কস কন্টেনিং সেভারাল অবস্টাকলস। তার মানে কি আমরা এখানে আস্তে আস্তে যে রিডার, আস্তে আস্তে যে গবেষক তাকে ঢুকাইতেছি, যে জালের মধ্যে ঢুকাচ্ছি, এই জালের থেকে আমি একটা কোশ্চেন দেব এবং এই কোশ্চেনের অ্যান্সারটা দেব। আসলে রিসার্চ একটা ফান, ফান কি এটা একটা ধরে নেওয়া যে আমার এই ঘটনাটা এরকম হতে পারে আগামী 20 বছর পরে, বা আমি মঙ্গল গ্রহে গেলে এরকম হইতে পারে, এই জিনিসটাকে আমি হাইপোথেটিক্যালি চিন্তা করলাম এবং এটার একটা সমাধান করলাম। দিস ইজ রিসার্চ। রিসার্চ ইজ ভেরি মাচ ইন্টারেস্টিং এন্ড ফান। এটা যদি ফান হিসেবে তুমি নাও, তাহলে দেখো আমি এখানে কি করলাম, এই রিলেটেড ওয়ার্ডস এর লাস্ট প্যারাগ্রাফে আমি চ্যালেঞ্জটা বললাম যে কি প্রবলেম, তাহলে এই প্রবলেমটাকে আমি ওভারকাম করতে চাই। দেখো তাহলে এখানে কি বলছে আমাদের এখানে, তারপরে আমরা এখানে আরো 2-3টা পেপারের কথা বলার পরে আমরা চলে যাব লাস্ট প্যারাগ্রাফের আগের প্যারাগ্রাফটা। লাস্ট প্যারাগ্রাফের আগের প্যারাগ্রাফে আমরা বলবো যে ইন দিস পেপার, ওই যে মনে আছে না ওই 5টা থিম যে বললাম আমি একটু আগে অ্যাবস্ট্রাক্টের, জাস্ট আমরা ইন্ট্রোডাকশন, এখানে 5টা পার্ট। প্রথম পার্টটা হলো আমরা হলো ইন্ট্রোডাকশনের কোন লিটারেচারে কাজ করতেছি তার প্রবলেম ফাইন্ডিং ওপেনিং ফার্স্ট প্যারাগ্রাফে। সেকেন্ড প্যারাগ্রাফটা হলো তোমার হলো রিলেটেড ওয়ার্কস এর বর্ণনা, দেখো এইটুক তোমার হলো রিলেটেড ওয়ার্কস এর বর্ণনা এখানে চলে আসলো, consisting that
ইট ইজ এ প্রবলেম, এই যে প্রবলেম ফাইন্ডিং মানে রিলেটেড ওয়ার্ডস উইথ ফোকাসিং ইউর প্রবলেম। এই যে এইটুকু পর্যন্ত তোমার এই আমি প্রবলেম ফোকাসিং করছি, তার মানে কি দুইটা থিম শেষ। থার্ড থিমটা কি ছিল? ইন দিস পেপার, এই যে দেখো এই থার্ড থিমটাও ইন্ট্রোডাকশনে দেখো ভাব সম্প্রসারণ করতেছে। ইন দিস পেপার উই অফার এ নোভেল ডেটা কালেকশন স্ট্র্যাটেজি ফর এ মোবাইল সিং ইন অ্যান অবস্ট্রাক্টেড নেটওয়ার্ক। ঠিক আছে, তাহলে এইটা দিয়ে তোমার শুরু। তোমার এরপরে কি করতে হবে, এখানে তোমার কি কন্ট্রিবিউশন গুলা তুমি এখানে বললা, আর ফিলোসফিটা কি সেটা বর্ণনা করলা, কিছু বুলেট পয়েন্ট আকারে দিলা, আর ফাইনালি তুমি এখানে রেস্ট অফ দা পেপার কিভাবে সাজাইছো স্ট্রাকচারটা বর্ণনা করলা। ইন্ট্রোডাকশন লেখা শেষ। এখন এটা যদি একটা কনফারেন্স পেপার হয় তাহলে এখানে রিলেটেড ওয়ার্ডস এর এখানে আমি যেগুলা এখানে রেফারেন্স দিয়েছি এগুলোর প্রত্যেকটা আমি এখানে উইথ ফিগার যদি দরকার হয় আমি বর্ণনা করেছি। দেখো রিলেটেড ওয়ার্ডস আমরা এখানে এইটুকু শুরু করলাম, এখান থেকে রিলেটেড ওয়ার্ডস এখানে 1 পৃষ্ঠা পুরা এবং তারপরে তার 1.5 পৃষ্ঠা পুরা, তার মানে প্রায় হলো তোমার 4 কলামের মতো আমি এখানে রিলেটেড ওয়ার্ডস লিখলাম বর্ণনা। এখন তুমি যদি মনে করো যে এটা কনফারেন্স পেপার আমার তো লেখার দরকার নেই, আবার যদি জার্নাল পেপার আমি বানাই তাহলে কি হবে, আবার প্লেজারিজমের একটা ইস্যু আছে, তার মানে তোমার একই কন্টেন্ট যদি তুমি কপি করো তাহলে এটা আবার জার্নালের ওরা বলবে যে তুমি রিরাইট করে দাও। তাহলে আমরা অনেক সময় যেটা বাঁচার জন্য করি, আমরা রিসার্চাররা যেটা বাঁচার জন্য করি, কনফারেন্স পেপারে আমরা ইন্ট্রোডাকশনের মধ্যেই আমরা এইভাবে সাজায়া আমরা খালাস করে দিই, আমরা রিলেটেড ওয়ার্ডসটা লিখি না। আমার 2-1টা কনফারেন্স পেপার ঠিক এইভাবে আমি করেছি। এরপরে আমরা কিসে যাব, এরপরে হলো কি আমাদের যেহেতু কম্পিউটার সায়েন্সের বিভিন্ন ফিল্ড আছে, তোমার অনেক হাইপোথিসিস আছে, তোমার অনেক অ্যাজাম্পশন আছে, তোমার অনেক নোটেশন আছে, সেই বিষয়টা বোঝানোর জন্য আমাদেরকে নেটওয়ার্ক মডেল এন্ড অ্যাজাম্পশন সেই জিনিসটা তুমি এখানে নিয়ে আসলা। রিলেটেড ওয়ার্ডস এর ক্ষেত্রেও ঠিক সেম ভাবে রিলেটেড ওয়ার্ডস যদি তুমি বর্ণনা করো লাস্ট প্যারাগ্রাফটাও থাকবে তোমার ইন্ট্রোডাকশনের লাস্ট প্যারাগ্রাফের মতো। দেখো এখানে আমরা বলছি যদি ইন্ট্রোডাকশনের যে লাস্ট প্যারাগ্রাফটা, ইন্ট্রোডাকশনের লাস্ট প্যারাগ্রাফ যেরকম প্রবলেমটাকে আমি কোশ্চেন করেছি এবং কি কন্ট্রিবিউশন বলেছি, রিলেটেড ওয়ার্ডস যে বর্ণনা করতেছি আমরা বর্ণনা করার শেষের পর্যায়ে আমি এই ঘটনাটা ঘটাচ্ছি যে আমি কি কাজ করতেছি সেটাকে আমি অ্যাট্রাক্ট করাচ্ছি আমাদের রিসার্চারকে। ওকে, হাউ moreover most of the above words for obstructed network exhibit higher end-to-end data latency with mobile sync due to AA problem ittadi ittadi. To mitigate these issues, as a preliminary version of this work we have developed this one. ফার্দার যেখান থেকে তোমার হলো মূল কথাটা শুরু, মানে তুমি কি কাজ করতে চাচ্ছ তাকে ফোকাস করা। Furthermore, in an obstructed network, a few words have considered sojourn duration and data arrival rate at randomized nodes and application delay deadline in selecting visiting nodes. For that reason, the proposed data collection scheduling mechanism over an established routing backbone is driven by delay deadline of underlying applications, including sojourn location, sojourn duration, data generation rate around the rendezvous node. Such a data collection schedule is expected to offer an extended network lifetime and reduce end-to-end data delivery delay. What we unfold in the next section is the obstructed network model followed by the operational details of an optimal data collection scheduling over the established routing backbone. তার মানে লাস্ট প্যারাগ্রাফে যেরকম ইন্ট্রোডাকশনের লাস্ট প্যারাগ্রাফে তোমার কন্ট্রিবিউশনের আগে যে জিনিসটা তুমি বলতে চাচ্ছ প্রবলেমটা ফোকাস করা, এই রিলেটেড ওয়ার্ডস এর লাস্ট প্যারাগ্রাফটা হবে তোমার প্রবলেমটাকে ফোকাস করে তোমার রিসার্চ কোশ্চেনটাকে মানুষের সামনে তুলে ধরা। ঠিক আছে, এরপরে হলো তোমার নেটওয়ার্ক মডেল এবং অ্যাজাম্পশন, তোমার যে অ্যাজাম্পশন গুলি আছে সেটা বর্ণনা করা, এবং সেটা বর্ণনা করার পরে তুমি চলে যাবা তোমার যে মেথড, তোমার যে প্রপোজ মেথড, সেই প্রপোজ মেথডটা। অনেক সময় আমরা কি করি, এই প্রপোজ মেথডে ইন্ট্রোডাকশনের পরেই আমরা পরে চলে যাই হলো প্রপোজ মেথডে, মানে 1 নাম্বার অনুচ্ছেদ হলো ইন্ট্রোডাকশন, ওখানে আমি লিটারেচার বর্ণনা করে ফেলছি। 2 নাম্বারে কি থাকবে, প্রপোজ মেথড। প্রপোজ মেথডের মধ্যেই আমি কি করি, অনেক সময় পেপারটাকে ছোট করার জন্য, কনফারেন্সে কম লেখার জন্য বা প্ল্যাজারিজমের ইস্যুটাকে অ্যাভয়েড করার জন্য, জার্নালের জন্য আমরা এই নেটওয়ার্ক মডেলটা আমরা এই প্রপোজ মেথডের একটা সাব সেকশন আকারে প্রেজেন্ট করি। ডেটা কালেকশন স্কেজুলিং বললাম তো, এখানে প্রথমে একটু লিখে প্রথমেই বলে দিব যে হ্যাঁ এখানে আমার নেটওয়ার্ক মডেলের অ্যাজাম্পশন এইটা, দেন আমার এখানে যে স্টেপ বাই স্টেপ এই যে অপটিমাল ডেটা কালেকশন স্কেজুলিং এর স্টেপ বাই স্টেপ বর্ণনা আমরা এখানে দিয়েছি জার্নাল ওয়ার্কস এর ক্ষেত্রে। ঠিক আছে, জার্নালের ক্ষেত্রে এখানে কি কি কম্পোনেন্ট যদি আমি বর্ণনা করতে চাই, ওই মেথডটা আমি একটা যদি এক্সপ্লেনেটরি একটা ছবি দিয়ে একটা ডেটা টেবিল দিয়ে বুঝাই দিই কিভাবে এই অ্যালগরিদমটা কাজ করেছে, যদি কোনো আমাদের প্রুফ টেকনিক থাকে সেটা আমরা বলে ফেললাম। এরপরে ফাইনালি আমাদের পারফরমেন্স ইভালুয়েশন করব। পারফরমেন্স ইভালুয়েশনের জন্য সিমুলেশন এনভায়রনমেন্ট উইথ সাম এক্সপেরিমেন্টাল রেজাল্ট
কি কি পারফরমেন্স আমরা ইভালুয়েশন ম্যাট্রিকে চিন্তা করব, সেই ম্যাট্রিক গুলা সম্পর্কে একটু বর্ণনা করা, এবং এই গ্রাফ গুলা যে হলো এক্সপেরিমেন্টে সেই গ্রাফ গুলাকে স্টেপ বাই স্টেপ মানে অ্যানালাইটিক্যাল মডেলে বর্ণনা করা, এটা হলো তোমার পেপারের এই পারফরমেন্স ইভালুয়েশনের মূল কাজ। আর ফাইনালি কনক্লুশনে তোমার চলে আসবে যে এখানে তোমার অলমোস্ট সামারিটা, তুমি কি করেছো এবং কি বেনিফিটটা পেয়েছো ইন টার্মস অফ অ্যাচিভমেন্ট, যেটা আসলে অনেক সময় অনেকে কি করে অ্যাবস্ট্রাক্টটা কপি করে দেয়, দ্যাট ইজ নট দ্য রাইট এন্ড গুড পলিসি। সো ইন দিস ওয়ে উই ক্যান রাইট for your reference, you can just read this paper. It is a very standard paper and well written paper, and each component is placed in the particular position. এই প্লেসিংটা পেপার রাইটিং এর ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তো আমরা যেখানে ছিলাম একটু আমরা ওখান থেকে আবার একটু কন্টিনিউ করি। আমরা যেটা বলতেছিলাম, আমরা এখানে ইন্ট্রোডাকশনটা বললাম, এখানে আমরা প্রথমে দেখলাম যে ইন্ট্রোডাকশনের ফার্স্ট প্যারাগ্রাফে আমার এখানে প্রবলেম ডোমেইনটা কি, সেই প্রবলেম ডোমেইনটাকে আমাকে অ্যাড্রেস করতে হবে, দিস ইজ দ্য রিকোয়ারমেন্ট। দেন হলো কি আমাদের কি করতে হবে, আমাদের এখানে এই যে প্রবলেম অ্যাড্রেসমেন্ট এখানে আসলো, আসার পরে আমাদের এখানে ইন্ট্রোডাকশনের বিফোর লাস্ট প্যারাগ্রাফ, এই যে একটু আগে পরে দেখালাম তোমাকে, বিফোর লাস্ট প্যারাগ্রাফ মানে কি আমার কন্ট্রিবিউশনের জায়গাটার আগে, এখানে কি ক্রিটিসাইজ করছো, কোন জায়গাটায় তুমি ফোকাস করতেছো, তুমি কোন জায়গাটায় প্রবলেম রিসার্চ কোশ্চেনটাকে জেনারেট করতেছো, ওই জায়গাটাতে তোমার এখানে নিয়ে আসতে হলো। তারপরে তুমি এখানে বললা যে আমি এই পেপারে এই ঘটনা ঘটাইছি উইথ সাম কন্ট্রিবিউশন, উইথ সাম কন্ট্রিবিউশন বলার পরে এখানে পয়েন্টিং করা তুমি দিয়ে দিলা, বাস তোমার এখানে পেপারটা ইন্ট্রোডাকশন লেখা শেষ। এরপরে কি, এরপরে তুমি হলো ওই যে একটু আগে যে বললাম আমি ইন্ট্রোডাকশন লেখার পরে অনেক সময় কনফারেন্স পেপারে আমরা একটু ফাঁকি দেওয়ার জন্য জার্নাল পেপারে যাতে কপি পেস্ট না হয়, প্লাজিয়ারিজম না হয়, আমরা এই কারণে রিলেটেড ওয়ার্কসটা এটার সাথে আমরা অ্যাড করে ফেলি। এরপরে হলো কি আমাদের মূলত প্রপোজ মেথডে যাব, প্রপোজ মেথডে বলার পরে যার যার সিস্টেম মডেল আছে, নেটওয়ার্কিং হলে নেটওয়ার্ক মডেল, যদি কেউ ইমেজ প্রসেসিং নিয়ে কাজ করো ইমেজ প্রসেসিং এর বেসিক যে টেকনিক্স গুলো আছে সেটা একটু বলে দেওয়া, বা পেপারে রেফারেন্স দিয়ে দেওয়া, বা কোনো ব্লক ডায়াগ্রামের যে অ্যাজাম্পশন গুলি আছে, কোনো ভ্যারিয়েবল যদি ধরো সেই জিনিসগুলোকে স্টেপ বাই স্টেপ তুমি এখানে প্রেজেন্টেশন করে তোমার এখানে বর্ণনা করতে হবে। বর্ণনা করার সময় তোমাকে খেয়াল রাখতে হবে যে এই পেপারটা যাতে অন্য কেউ পইরা রিপ্রোডিউস করতে পারে। যদি এই রিপ্রোডিউস করতে না পারে, আমাদের প্রথম যে ডেফিনিশন ছিল, প্রথম ডেফিনিশন কি ছিল, রিসার্চ ইজ দ্য সিস্টেমেটিক অ্যাপ্রোচ, যেটা আমাদের এটা রিপিটেড করা যায়। তোমার এই কাজ যদি খালি তুমি পৃথিবীর তুমি ছাড়া আর কেউ না পারে, তার মানে কি এই কাজটা ভুয়া কাজ, তার মানে কি এই কাজটা অন্য কেউ করতে পারে না, তার মানে তুমি হলো এখানে ভুয়া রিসার্চার। সো দেয়ার আর এ লট অফ ওয়ার্ডস দ্যাট ক্যান নট বি রিপিটেড, সেটা আসলে তাহলে এটা আসলে সোসাইটির জন্য একটা কন্ট্রিবিউটরি হল না। এটা তুমি আমরা যে পড়লাম পেপারটা, এটা আসলে আমার সময় নষ্ট করলাম এবং রিসার্চ কমিউনিটির কয়েক লক্ষ ঘন্টা সময় নষ্ট করলাম। সো এইভাবে আমাদের এখানে যাতে লিখতে পারি, বলতে পারি, সেইভাবে আমাদের আসলে পেপারটা লিখতে হবে। এরপরে আমাদের বর্ণনাটা আসবে কি, পারফরমেন্স ইভালুয়েশন উইথ রেজাল্টস। এই রেজাল্টে আমাদের এখানে কি পারফরমেন্সে ভালো করতেছে, এই স্টেট অফ দ্য আর্ট ওয়ার্কস এর সাথে কোথায় ভালো করতেছে কোথায় খারাপ করতেছে, সেই বিষয়টা তুমি এখানে প্রেজেন্টেশন করবা উইথ সাম ফিগার, উইথ সাম টেবল, উইথ সাম পারফরমেন্স সিমুলেশন এনভায়রনমেন্ট এটসেট্রা এটসেট্রা। তাহলে এখানে পারফরমেন্স ইভালুয়েশন তোমাকে কি করতে হবে, এখানে এক এক ধরনের কাজের ক্ষেত্রে এক এক ধরনের পারফরমেন্স প্যারামিটার থাকে। যেমন আমার কাজের ক্ষেত্রে ছিল তোমার ডিলে, আমার এখানে ছিল থ্রুপুট, পিডিআর, রিয়েল টাইম, লাইফ টাইম, আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এনার্জি, ওভারহেড এটসেট্রা। কিন্তু ইমেজের ক্ষেত্রে কি, আমার এখানে ইমেজ রিকগনিশন করতে পারলো কিনা, ইমেজ প্রেডিকশন করতে পারলো কিনা, আমার এখানে ডিজিজের পাতার ছবি থেকে আমি ডিজিজকে ডিফাইন করতে পারলাম কিনা, এই যে এই বিষয়গুলো তোমাকে তুলে ধরতে হবে, যে আমার মেশিন লার্নিং এর বিভিন্ন যে আমার যে অ্যাপ্রোচ গুলো আছে সেই ইভালুয়েশন মেথড গুলো। এবং সাধারণত রিসার্চ রেজাল্টটা আমরা আসলে আগে করি এবং বর্ণনাটা লিখি পরে, এই কারণে এই রিসার্চের যে এনভায়রনমেন্টটা এটার বর্ণনার কথা পাস্ট টেন্সে, আর পাস্ট টেন্সের করা লেখার পরে যে এটা আমি এটা করেছি 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 পাস্ট টেন্সে, আর ফিগার যখন বর্ণনা করব তখন কিন্তু এটা প্রেজেন্ট টেন্সে লিখতে হবে, যা দ্য ফিগার ইলুস্ট্রেটস বা দ্য ফিগার শোজ, তখন এটা প্রেজেন্ট টেন্সে লিখতে হবে। এই জিনিসটা একটু মাথায় রাখবা তোমরা। কাইন্ডলি আরেকবার রিপিট করতেন। আমরা যখন আমরা তো এখানে একটা পেপারের 5টা অনুচ্ছেদ আছে তাই না, ইন্ট্রোডাকশন, রিলেটেড ওয়ার্কস, প্রপোজ মেথড, পারফরমেন্স ইভালুয়েশন এবং কনক্লুশন। ইন্ট্রোডাকশনটা আমরা সবসময় কিসে লিখবো, প্রেজেন্ট টেন্সে লিখবো। রিলেটেড ওয়ার্কস এর যখন আমরা মানে বর্ণনা করব তখন সেই ফ্যাক্টটা যদি ট্রু হয় অলওয়েজ, সেটা আমরা প্রেজেন্ট টেন্সে লিখবো। রিলেটেড ওয়ার্ক আমাদের যে 3 নাম্বার অনুচ্ছেদ, আমাদের যে প্রপোজ মেথড, এটা তো আমি নিজে তৈরি করতেছি, তার মানে এটা আমার প্রেজেন্ট টেন্সে লিখবো। পারফরমেন্স ইভালুয়েশন যখন আমরা করব, এটা তো আমরা করে ফেলছি,
পেপার লিখছি তখন কি আমি সাথে সাথে করছি এটা রিসার্চে পারফরমেন্স অ্যানালাইসিস? সেটা আমাদের আগে করতে হয়েছে, রেজাল্টটা নিয়ে তো আমি এখানে প্লেস করতেছি। রেজাল্টের যখন আমি এনভায়রনমেন্ট সেটআপের কথা লিখবো যে উই কনসিডার the area of eto while the mobile sync was moving at 2 meter per second speed, তার মানে কি এই নেটওয়ার্ক সেটা এনভায়রনমেন্টটা এটা হবে পাস্ট টেন্স। আর একটা ফিগার যখন আমি ড্র করব ওই রেজাল্টের উপরে ভিত্তি করে, ওই স্ট্যাটিস্টিকের উপরে ভিত্তি করে যখন ওইটার বর্ণনাটা লিখবো সেটা লিখবো আমি প্রেজেন্ট টেন্স। ইজ ইট ক্লিয়ার নাও? ইয়েস স্যার। ওকে, তো আমরা এখানে এইভাবে আমরা পেপারটা লিখবো। 2-3টা যে আইটিপলি জার্নালের পেপার পড়লে তোমরা অলরেডি বুঝতে পারবে যে এই বিষয়গুলো আসলে কিভাবে লিখতে হয়। আর ডিসকাশনটা মূলত আসলে লিখতে হবে ক্রিটিসিজম করে, কি কারণে আমাদের এখানে ফিগারটা বড় হলো, কি কারণে আমাদের বাড়লো, কি কারণে কমলো, এটা আমাদের দেখতে হবে। আর কনক্লুশন পার্টে অবশ্যই অনেকে কি করে এই অ্যাবস্ট্রাক্ট এবং কনক্লুশন কপি করে দেয়। দিস ইজ ভেরি গ্রেট মিস্টেক। এখানে কনক্লুশনে থাকতে হবে যে আমাদের এখানে অ্যাবস্ট্রাক্টে কি ছিল, অ্যাবস্ট্রাক্টে ছিল হলো কি আমি এটা করতে চাই। আর কনক্লুশন মানে কি এই ভদ্রলোক অলরেডি সারা পেপার পড়ে ফেলছে, পারফরমেন্স পড়ে ফেলছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এখন এই কনক্লুশন আমাকে বলতে হবে এইভাবে, যদি হলো আমরা এখানে একটু দেখি মানে কি করেছো, কেন এটা অ্যাচিভ হয়েছে, এবং যদি কোনো ইমপ্রুভমেন্ট হয় স্ট্যাটিস্টিক্যালি সেটা প্রকাশ করা, সেটা হলো একটা গুড অ্যাপ্রোচ, মানে একটা কনক্লুশনকে প্রেজেন্ট করার জন্য। আমি যদি একটা আমার পেপারটা একটু দেখাই যে কনক্লুশনটা আমি কিভাবে লিখেছি। ফর এক্সাম্পল এখানে কনক্লুশনটা খেয়াল করো যে কনক্লুশন লেখার স্টাইলটা, দিস ওয়ার্ক পাস্ট টেন্সে, কনক্লুশনটা আমরা পাস্ট টেন্সে লিখি। দেখো, the work explored the challenges of data collection and lifetime maximization strategies for real-time application in an obstructed network with a mobile SIM। তার মানে এখানে আমরা যারা রিভিউয়ার, হ্যাঁ আমরা অনেক সময় কি করি, আমরা অনেক সময় একটু ফাঁকিবাজি দিই। ফাঁকিবাজি মানে কি, লক্ষ লক্ষ পেপার থাকে, সেখান থেকে আমাকে বাছাই করতে হয় 5-6টাকে অ্যাকসেপ্টেন্স দেওয়ার জন্য। আমরা অ্যাবস্ট্রাক্ট পড়ি, অ্যাবস্ট্রাক্ট পড়ার পরে কনক্লুশনে আমরা পড়ি যে সে কি করতে চাইছে আর আসলে কি অ্যাচিভ করতে চাইছে। তার মানে এখানে কি এই ভদ্রলোকটা কি করেছে, চ্যালেঞ্জটাকে স্টাডি করছে এবং লাইফ টাইমকে ম্যাক্সিমাইজ করতে চাইছে। কার জন্য? রিয়েল টাইম অ্যাপ্লিকেশন ইন অবস্ট্রাক্টেড নেটওয়ার্ক। ফর রিয়েল টাইম ডেটা কালেকশন উই consider starfish routing backbone with obstacles, and thereafter formulate a mixed integer linear programming to find an optimal set of sojourn location on its ring canal nodes for a round corresponding sojourn duration with data collection schedule so as to maximize network lifetime। ঠিক আছে, তার মানে এইখানে আমি কি করেছি, এক্সপ্লোর করেছি এবং কি মানে অবজেক্টিভ আমি অ্যাচিভ করেছি আমার এই রিসার্চ ওয়ার্কের মাধ্যমে, সেটা কিন্তু আমি বলে ফেললাম। ঠিক আছে, এরপরে কি হয়েছে, দ্য সিমুলেশন রেজাল্ট পারফর্ম ইন নেটওয়ার্ক এত ক্লিয়ারলি ইন্ডিকেটেড দ্যাট স্টারফিশ ডাটা কালেকশন স্কেজুয়ালি ইমপ্রুভড নেটওয়ার্ক লাইফ টাইম 11%, while end-to-end data delivery delay was achieved 40% improvement compared to the state of the art was। তাহলে এটা আমি কিন্তু নতুন করে বর্ণনা করলাম না, এটা কি করলাম, এই এইটুক পরে কনক্লুশনের এইটুক পরে রিসার্চার বা রিভিউয়াররা বুঝতে পারবে যে হ্যাঁ 11% পাইছে, ঠিক আছে, তাহলে মোটামুটি অ্যাচিভমেন্ট হয়েছে। তাহলে একটু মেথডে যে দেখি, কম্পেয়ার করি। আরেকটা ডিরেকশন থাকে যে ফিউচার একটা স্টাডি একটা লাইন থাকে। সো এইভাবে মূলত আমরা কনক্লুশনটা লেখার চেষ্টা করি। আচ্ছা, এখানে আরেকটা পেপার যদি এখানে আমাকে একটু এক্সপ্লেন করতে বলো, এখানেও ঠিক সেম ভাবে একটু এইটাও একটু দেখাই দিই তোমাদের। এটা এলসভিয়ার এর, ওটা আইটিপলি অ্যাক্সেস এর, এইটারই এটা ফার্স্ট ভার্সন, মানে এটা প্রথম ওয়ার্ক স্টারফিশ ডেভেলপমেন্ট করা। এখানেও তুমি যদি একটু কম্পেয়ার করি, আমরা ইন্ট্রোডাকশন, তোমাদের যেহেতু এক একজনের কাজ এক এক রকম, বাট আমি থিমটা তোমাদের ধরাই দিচ্ছি। প্যারাগ্রাফের কোন লাইনে কি হবে সেটা আমি তোমাদের ধরাই দিচ্ছি। তোমাদের কিন্তু থিসিস বই লিখে ফেলছো, তোমাদের এভরি কন্টেন্ট এবং টেক্সট তোমার আছে, বাট ইউ হ্যাভ টু নো হুইচ টেক্সট শুড গো হোয়ার। ওকে, তার মানে এখানে আমি যদি আমার অ্যাবস্ট্রাক্ট থেকে আবার আরেকটা পেপারের জন্য আমি এখানে চিন্তা করি, দেখো প্রথমটাই আমরা কি বলেছি, সেন্সর নেটওয়ার্কের কথা বলেছি, এখানে এই প্রবলেম আছে দেখো, তারপরে হাউএভার দিয়ে বলছি এক্সিস্টিং নেটওয়ার্কে আমার এই প্রবলেমগুলো আছে, সুতরাং ইন দিস পেপার এই কাজগুলো আমি এখানে করতে চাচ্ছি। ওকে, দ্য প্রপোজড অর এত, এইভাবে আমরা এখানেও ঠিক সেম ভাবে ওই পেপারের ফরম্যাট আর এই পেপারের ফরম্যাট একদম সেম টু সেম। ইন্ট্রোডাকশনে দেখো, ইন্ট্রোডাকশনে ফার্স্ট প্যারাগ্রাফের এই একটা প্যারাগ্রাফ, অনেক সময় দুইটা প্যারাগ্রাফও লাগতে পারে। এখানে প্রথম প্যারাগ্রাফের লাস্ট লাইনটা খেয়াল করো, হাউএভার the sync mobility involves the problem of locating the destination sync in the real time and to establish source sync routing backbone so as to maximize lifetime or reduce network delay।
তার মানে কি এখানে আমি চ্যালেঞ্জটা বলে ফেললাম ইন্ট্রোডাকশনে। তবে তোমার কাজটাও তাহলে সেটা হবে, ইন্ট্রোডাকশনে একটু অ্যাপ্লাইড ফিল্ডের কথা বলে তোমার চ্যালেঞ্জটা থাকবে তোমার হলো লাস্টে, যেটা আসলে একটা কোন ডোমেইনে তুমি কাজ করতেছো, তুমি কোন প্রবলেম একটা আসপেক্ট নিয়ে কাজ করছো, সেই বিষয়টা তোমার এখানে চলে আসবে। এরপরের প্যারাগ্রাফটা কি থাকবে? এর প্যারাগ্রাফটা থাকবে ইন দ্য লিটারেচার a mobile sync based routing strategy in the literature can largely be divided into two categories: rendezvous based method, backbone based method. এরপরে আবার এটার বর্ণনা মানে একটা সুপারফিশিয়াল বর্ণনা, এটা ডিটেইলস কিন্তু বর্ণনাটা আমরা এখানে দিব না। ডিটেইলস বর্ণনা যদি দিতে চাই সেটা দিব কোথায়? রিলেটেড ওয়ার্কসে। আচ্ছা, তাহলে এখানে আমরা রিলেটেড ওয়ার্কসে বললাম, বলার পরে দেখো লাস্ট লাইনটা দেখো, হাউএভার দিস protocols are criticized by their lacking in scalability and higher data delivery delays. সুতরাং এই প্রবলেমটা আমরা আইডেন্টিফাই করছি কোথা থেকে? এই রিলেটেড ওয়ার্ডস এর এই যে এগুলা থেকে আমরা আইডেন্টিফাই করলাম। আইডেন্টিফাই করার জন্য আমাকে কি করতে হবে? এখন আমার এখানে একটা নতুন কাজ করতে হবে। তাহলে কি করব আমরা? ইন দিস ওয়ার্ক উই ডেভেলপ দিস এবং হোয়াট আর দ্য কি কন্ট্রিবিউশন অফ আস? দ্য কি কন্ট্রিবিউশন অফ দ্য প্রপোজড ওয়ার্ক ইজ কিছু বুলেট মেথডে তুমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে কি করলা? দেওয়ার পরে এখানে দ্য রিমাইন্ডার অফ দ্য পেপার ইজ কিভাবে এক্সপ্লেন হয়েছে, কোন অনুচ্ছেদে তুমি কি এক্সপ্লেন করছো, জাস্ট লিখে দাও। ইন্ট্রোডাকশন লেখা শেষ। এরপরে তুমি যদি কনফারেন্স পেপারে এখানে পেপার সাবমিট করতে চাও, তোমার রিলেটেড ওয়ার্ডস এর এত বর্ণনা লেখার দরকার নাই, চলে যাও তুমি প্রপোজড সার্ভিস মেথড রাউটিং ব্যাকবোনে, তুমি তোমার প্রপোজড মেথডে চলে যাও। ওই যে একটু আগে তোমাকে বলতেছিলাম, আগের পেপারটাতে কি ছিল? নেটওয়ার্ক মডেলটা আমি আলাদাভাবে বলছি, কিন্তু এটাতে মধ্যে কি, এটার মধ্যে কিন্তু আমি এখানে একটু শর্টকাট করেছি। হ্যাঁ, শর্টকাটে নেটওয়ার্ক মডেলটা এটার আন্ডারে আমি ফেলে দিয়েছি। এটার মধ্যে যে অ্যাজাম্পশন গুলি ছিল সেই অ্যাজাম্পশন গুলি আমরা এখানে বর্ণনা করেছি। এরপরে তোমার চলে আসছে কি, এখানে আমরা বলছি, এই প্রথমে বলে দিছি যে আমরা এখন স্টারফিশ রাউটিং ব্যাকবোন তৈরি করব, এটার কি ফিলোসফিটা কি এবং কি কি কম্পোনেন্ট আছে এটা বলার পরেই দেখো the detailed construction procedure of the ring canal and radial canal is presented in the following subsection. তাহলে এখন কি আস্তে আস্তে আমি আমার গল্প, এইটুকু হলো পুরোপুরি তোমার গল্প। এই গল্পের বইটার এইখানে আমি কি ডেভেলপ করছি সেটা হলো আমার বর্ণনা, এবং এটা যার যার কাজে পৃথক হবে, এবং এটাকে বলা হচ্ছে বডি। ওই যে আমরা যদি তিনটা পার্ট বলছিলাম না, ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন, ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন। তাহলে ইন্ট্রোডাকশন, এই বডিটা হলো আমার এখানে ডেভেলপমেন্ট পার্ট, আমি কি কাজ করেছি, আমার নিজের কাজ, সেটা ছবি দিয়ে বর্ণনা করলাম। আমার এখানে যে অ্যানালাইসিস গুলা করেছি, ম্যাথমেটিক্যাল প্রুফ করেছি, ইকুয়েশন দিয়ে সেটা প্রুফ করেছি, সেটার বর্ণনাটা এখানে আছে। তারপরে সেকশনে কি পারফরমেন্স ইভালুয়েশন, পারফরমেন্স ইভালুয়েশনে কিসের উপরে, এই যে সিমুলেশন এনভায়রনমেন্ট আমাদের বর্ণনা করতে হয়েছে, কি কি ম্যাট্রিক্স এর উপরে আমি আলোচনা করব, নেটওয়ার্ক লাইফ টাইম মানে ইভালুয়েশন ম্যাট্রিক্স, তোমার অবশ্যই ইভালুয়েশন ম্যাট্রিক্স আছে, এবং কোন এনভায়রনমেন্টে তার সিমুলেশন, যে এনভায়রনমেন্টটাকে তুমি এখানে এক্সপ্লেন করো, তোমার সিমুলেশন রেজাল্টটাকে তুমি কিসের উপরে ভ্যারি করছো, একটা ফিগার দিয়ে জাস্ট এক্সপ্লেন করলেই হয়ে গেল, এটা প্রেজেন্টেশন করো, হয়ে গেল তোমার এখানে পেপার লেখা। দেন তোমার ফাইনালি কি আসবে? ফাইনালি তোমার চলে আসবে হলো তোমার কনক্লুশন। এই যে কনক্লুশনে আমরা ওই যে একটু আগে কনক্লুশনে পড়তেছিলাম, তাই এই কনক্লুশনটা পড়ার জন্য আমরা আবার এখানে আসছি। দেখো কনক্লুশনটা কিভাবে এটার মধ্যে লিখেছি। ভালো পেপার লিখতে হলে তোমাকে ভালো পেপার পড়তে হবে, ভালো পেপারের স্ট্রাকচার জানতে হবে, তোমার কোথায় কোন লাইন লেখা লাগবে সেটা জানতে হবে, ঠিক আছে? কনক্লুশন আমরা পড়তেছি এখানে। ওকে, this work investigated the problem of developing a routing backbone for wireless sensor network so that the end-to-end data delivery delay is reduced, network throughput and lifetime can be extended. তার মানে কি করেছি সেটা আমি বলে দিলাম। আর অ্যাবস্ট্রাক্টে কিন্তু তা বলি নাই, আমরা কিন্তু অ্যাবস্ট্রাক্টে বলছি যে এটা আমার কি অবজেক্টিভ, অথবা এটা দা কি ফিলোসফি, অথবা হলো কি আমি কি করতে চাই, ইন দিস পেপার উই ওয়ান্ট টু ডেভেলপ লাইক দ্যাট। The distributed backbone nodes over ring and radial canal for the proposed starfish routing backbone significantly contributed to increase network performance as well as network lifetime. তার মানে কি এই কনক্লুশনে আমি আমার কি অ্যাচিভমেন্টটা কি, আমার কি কন্ট্রিবিউশনটা কি, সেটা আমি সেকেন্ড লাইনে বলে দিলাম। সেকেন্ড লাইনে the dynamic scalability of the ring canal size and number of radial canal based on transmission range of sensor nodes and the size of network area further help the proposed starfish routing backbone to outperform over the existing works in the literature. তার মানে কি আমারটা যে ভালো সেটা আমি একটু নিজের ঢোল নিজে পিটাই দিলাম। ওকে, এটা এই ঢোলটাকে আরো শক্ত করলাম কিভাবে? the experimental results depicted that the proposed starfish routing backbone achieved as high as 13% and 7.4% improvements in terms of end-to-end data delivery delay, throughput, and
রেসপেক্টিভলি কম্পেয়ার টু হেক্সডিটি রাউটিং ব্যাকবোন। তার মানে কি, আমি যাদের সাথে কম্পেয়ার করেছি তাদের কারোটার সাথে ছিল 3%, কারোটার সাথে ছিল তোমার 7%। তাহলে যারটা ভালো, মানে যার সাপেক্ষে আমারটা ভালো, আমি তো আমার ঢোল পিটানোর জন্য সেটাকে আনবো। যার সাপেক্ষে খারাপ তার সাথে আমি আনবো না, তাই না? তাহলে এটাই বলেছি যে আমাদের সর্বোচ্চ হাইয়েস্ট আমি এত পাইছি, কার সাপেক্ষে? ডিলের সাপেক্ষে, আর থ্রুপুটের সাপেক্ষে পাইছি আমি এত। কোন পেপারের সাপেক্ষে সেটা আমি এক্সপ্লেন করছি। এখানে লাস্টে থাকে হলো তোমার একটা ফিউচার ডিরেকশন। তুমি ভবিষ্যতে কি করতে চাও। ডিটারমাইনিং দ্য অপটিমাল রেডিয়াস অফ দ্য রিং ক্যানেল থ্রু ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস and suitable distributed algorithm should be developed to increase the scalability of the proposed established routing backbone in the network. So in this way, if you want to write your paper, it is very much easy because you have all finished your thesis work and almost you finished your thesis book. So now you have to identify what content should go where. That I have explained in today's seminar. If is there any question, you can ask. I want to resume for 1 minute. After taking the question, then I will go further discussion within 5 minutes. I will close. Okay. Any question, please? Any specific question? কোনো কোশ্চেন নাই? ওকে, ভেরি গুড। আচ্ছা, তাহলে এখন আমাদের আজকের যে টার্গেটটা সেটা হলো তোমাদের এখানে যে বিষয়গুলি অলরেডি আমরা জানি যে আমরা এখানে থিসিসের কাজ যে করতেছি, অবশ্যই এখানে থিসিসের সুপারভাইজার এবং তোমাদের যে টিমমেট তাদের নামগুলি থাকবে। এখন এই কাজগুলা তুমি যদি দেখো তাড়াতাড়ি দেওয়ার জন্য যদি আবার বিভিন্ন জায়গা থেকে কপি পেস্ট করে দাও, সেটা হলো গিয়ে ইথিক্স অফ সায়েন্টিফিক রাইটিং। এবং সেটার জন্য কিন্তু তোমার যে সুপারভাইজার, তোমার তার অনুমতি ছাড়া তুমি যদি আবার সাবমিট করো এবং সেটা প্লাজিয়ারিজম হয়, তার কিন্তু চাকরিও চলে যেতে পারে। এবং ইতোমধ্যে তোমরা জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় অনেকের চাকরিও চলে গিয়েছে এই প্লাজিয়ারিজম ইস্যুতে, এবং অনেকের পদের অবনমনও হয়েছে। সুতরাং তোমরা যা লিখবা নিজেরটা লিখবা। একটা প্লাজিয়ারিজম একটা পেপারে সর্বোচ্চ 30% পর্যন্ত অ্যালাউয়েবল, সর্বোচ্চ 30%, বাট উই ডু নট ওয়ান্ট টু ডু মোর দ্যান 20%। এটা আমাদের এক্সপেকটেশন। অনেক সময় আমরা পারি না, অনেক সময় আমরা প্লাজারিজমের যে ইয়ে আছে সফটওয়্যার আছে সেই সফটওয়্যারের মাধ্যমে সেটা আমরা করি। তাহলে প্লাজারিজমটা করে তুমি নিজে বিপদে পড়ো না এবং তোমার শিক্ষক বা সুপারভাইজারদের বিপদে ফেলো না, ঠিক আছে? প্রয়োজনীয় সময় নাও। বিভিন্ন কনফারেন্স আছে, বিভিন্ন জায়গায় টাইম ডেডলাইন বিভিন্ন জায়গায় আছে, সেটা আমরা পরবর্তী, বাট আই রিকোয়েস্ট টু ইউ অল টু সাবমিট and try to submit conference paper. ওকে, প্লাগারিজমের ব্যাপারটা তোমরা অলরেডি জানো পেপার পত্রিকার মাধ্যমে। আমি আজকে আর ডিটেলসে বললাম না, আজকে অনেক বক বক করে ফেলেছি। তাহলে কখন রিসার্চ পেপার লেখা শুরু করবা? পূজার বন্ধ, ঈদের বন্ধ, কালকে পরশু? নো, you have to start your writing from today. প্রজেক্ট করছো না রিসার্চ করছো সেটা ভুলে যাও। তোমাদের আজকে থেকে যেটা তৈরি করতে হবে সেটা হলো তোমার যে নতুন করে রিসার্চ যদি কেউ শুরু করতে চাও, ফুড 1 বা এখানে যারা মাস্টার্সে আছো শুরু করবা থিসিস, তারা হলো এখন থেকেই কাজ শুরু করে ফেলো। আর আমি আজকের এই সেমিনারটা যে কারণে উদ্দেশ্যে দেওয়া সেটা হলো যে আমি ইতিমধ্যে তোমরা জানো ইউজিসি একটা কনফারেন্স আয়োজন করছে এবং সারা বাংলাদেশ থেকে প্রায় আইডিয়া কম্পিটিশন এবং মুজিব 100 আইডিয়া কম্পিটিশন এবং ইন্ডাস্ট্রিয়াল ফোর্থ রেভলিউশনের উপরে একটা কনফারেন্স ওনারা আয়োজন করছে। এখানে অর্গানাইজিং কমিটিতে আমিও আছি। সো এখানে আমরা চাই যে আমাদের মাওলানা ভাসানী যেহেতু রিসার্চে ভালো করেছে এবং ভবিষ্যতেও যাতে আমরা ভালো করতে পারি। আমাদের কাউসার স্যার চলে গেছেন, এখন এই জায়গাটা একটা অবস্থান তৈরি করে দিয়ে গেছে আইসিটি ডিপার্টমেন্টের জন্য। এখন আমাদের ছাত্রছাত্রী শিক্ষক সবারই দায়িত্ব এই জায়গাটাতে কিন্তু গ্যাপ হওয়া যাবে না। গ্যাপ হলে কিন্তু তখন কিন্তু এটা শূন্যস্থান আরেকজন ধরে ফেলবে, তখন কিন্তু বলবে যে আইসিটি ডিপার্টমেন্ট তো ভালো ছিল, এখন খারাপ হয়ে গেল কেন? তখন কিন্তু তোমার ছাত্রছাত্রীদের তোমরাও এইটার সাফারিংস এর মধ্যে পড়বা। আমরাও তখন হলো গিয়ে কিন্তু একবার যদি নৌকা ডুবে যায় বা যে কোনো কিছু ক্ষতি হয়ে যায় তখন কিন্তু তোমার এখানে তোলাটা কষ্ট হয়ে যায়, মানে রেপুটেশনটা নতুন করে রিভাইভ করাটা কিন্তু ডিফিকাল্ট হয়ে যায়। সুতরাং আমাদের এই এখনই আমাদের এটা হাল ধরতে হবে। এখন আমাদের বিভিন্ন জায়গায় পেপার অ্যাকসেপ্ট হোক বা না হোক আমাদের সাবমিট করতে হবে, যেখানে বোঝাতে হবে যে না মাওলানা ভাসানীতে এখানে একটা রিসার্চ কমিউনিটি আছে, এখানে কনফারেন্সে মাওলানা ভাসানী থেকে 50টা পেপার সাবমিট করেছে, এটা একটা বিশাল একটা ক্রেডিট, সেটা পাবলিক না হোক। ওকে, তাহলে এইটা ডিটেইলসটা তোমরা জানতে পারবা এই ওয়েবসাইট থেকে। এখানে তোমাদের যারা ডিফেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য ম্যান্ডেটরি আমি 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 ডিফেন্সের দিন কিন্তু অবশ্যই জিজ্ঞেস করব যে কেউ পেপার সাবমিট করেছে কিনা। এইটা তোমার ম্যান্ডেটরি কোশ্চেন থাকবে ফ্রম মাই সাইড।
ওকে, সো এখানে আমি রিকোয়েস্ট করব যে এখানে সাবমিশন করলে যে লাভটা হবে, তুমি তোমার থিসিসটা হাউ টু কনভার্ট ইন এ পেপার ফরম্যাট, সেটাও কিন্তু একটা লার্নিং। তোমার পেপার অ্যাকসেপ্ট না হোক, রিজেক্ট হোক, বাট তোমার কোথায় কি লিখতে হচ্ছে তোমার সুপারভাইজারকে দেখাও, তোমার সুপারভাইজার একটু ইন্টারেস্ট শো করলো যে হ্যাঁ এই ছেলেটার আগ্রহ আছে, তখন তখন কিন্তু মানুষের একটা ওয়ার্কিং রিলেশনশিপ তৈরি হয়, ছাত্র শিক্ষকের যে সম্পর্কটা তৈরি হয়। একজন 50 জন 60 জন ছাত্রের মধ্যে কে ভালো কে মন্দ আমরা কিভাবে যাচাই করব? তার একাডেমিক রেজাল্ট দিয়ে, তার পার্সোনাল অ্যাটিটিউড দিয়ে, তার যে রিসার্চ টিচার স্টুডেন্ট রিলেশনশিপের উপর ভিত্তি করে। তুমি যখন রিকমেন্ডেশন লেটার নেওয়ার জন্য আসবা চাকরির জন্য বা হায়ার স্টাডিজের জন্য, তোমাকে কেন আমি ভালো বলবো, তোমাকে কেন আমি খারাপ বলবো, তোমাকে কেন আমি টপ 10 এর মধ্যে বলবো, তোমাকে কেন টপ 5 এর মধ্যে বলবো? বিকজ অফ ইউর ওয়ার্কস। So you have to establish your credential and your skill in this regard. আচ্ছা, এটা গেল যারা যারা মনে করছো যে না স্যার আমার এত সময় নেই, বা আমি আসলে এই প্রজেক্টের কাজ করেছি স্যার, এটা দিয়ে আসলে হবে না, বা এখানে এই কনফারেন্সটা বা পেপারটা আসলে এত ভালো কাজ না, তাদের জন্য যেটা সুযোগ আছে, যারা মাস্টার্স এর পাসিং আউট তাদের জন্য এখানে সুযোগ আছে। এই আমরা আইটি বলে কম্পিউটার সোসাইটি থেকে আমরা একটা সিম্পোজিয়াম আয়োজন করছি। সিম্পোজিয়ামটা কি? আমাদের উইন্টার সিম্পোজিয়াম, যেটা ডেডলাইনটা ছিল হলো আমাদের 10 অক্টোবর, সেটা আমরা 31 অক্টোবর পর্যন্ত আমরা এক্সটেন্ড করেছি অনেকের রিকোয়েস্টের জন্য। তো আমি মনে করলাম যে আমার ছাত্রছাত্রীদের এই সুযোগটা অবশ্যই বলা উচিত, এবং এটা এত ইজি অ্যান্ড মানে মজা যে এটা আসলে কোনো আমরা প্লেজারিজম চেক করব না। এবং এখানে সাবমিট করতে হবে পারবে তারাই যারা হলো গত 1 বছরে যে পেপারটা তুমি পাবলিশ করেছো, তোমার পেপার এই কাজটা করছো, কিন্তু এই কাজটা আসলে ফার্দার এক্সটেনশন কি হতে পারে তুমি আইডিয়া পাচ্ছ না। এই আইডিয়াটা নিয়ে একটু নাড়াচাড়া করার জন্য আমরা এখানে এক্সপার্ট প্যানেলে আমরা আলোচনা করব, তোমাদেরকে একটু হেল্প করব। তো তোমার প্রিভিয়াস ওয়ার্ক দ্যাট হ্যাজ বিন পাবলিশড ইন উইদিন 1 ইয়ার পাস্ট, সেটাও তুমি এখানে সাবমিট করতে পারবো ফর ইউর রিসার্চ ফিউচার ডিরেকশন। এবং নতুন একটা আইডিয়া তুমি এখানে দিতে পারো, যে আইডিয়াটা আসলে তুমি বুঝতেছো না, তুমি একটু স্টাডি করলা, এটার মজাটা হলো এটা আমরা প্লাজারিজমের কোনো চেক করবো না, এটা অল অ্যাকসেপ্টেড যদি ভ্যালিড ফরম্যাটে দাও। 2 নাম্বার পয়েন্ট হলো এটা মাত্র 1 পেজ একটা এক্সটেন্ডেড অ্যাবস্ট্রাক্ট, 1 পেজ এক্সটেন্ডেড অ্যাবস্ট্রাক্ট। তাহলে এখানে আমাদের এখানে দেখো কল ফর অ্যাবস্ট্রাক্ট ওপেন করেছি, ফ্রি রেজিস্ট্রেশন, কোনো টাকা লাগবে না। এখানে আমরা বেস্ট পেপার অ্যাওয়ার্ড দিব, ই সার্টিফিকেট এবং কিছু ফিনান্সিয়াল যদি সুযোগ থাকে আমরা স্পন্সর পাই সেটা আমরা দিব। সো এইটার মধ্যে তোমরা অবশ্যই তোমরা আইসিডি ডিপার্টমেন্টের এখানে যাদেরকে আমি টার্গেট করেছি 4142 মাস্টার্স, এই এখানে প্রায় 200 জনের মধ্যে আমি চাই এই 200 জনই এখানের মধ্যে তারা সাবমিট করুক, ওয়েদার ইট কুড বি দ্য প্রজেক্ট ওয়ার্ক অর থিসিস ওয়ার্ক, ইররিলেভেন্ট। মানে এখানে তোমরা সাবমিট করবা, এটা হলো আমার অর্ডার বলতে পারো, অ্যাডভাইস বলতে পারো, রিকোয়েস্ট বলতে পারো, ঠিক আছে? তো এখানে তার করার জন্য ওইখানে যদি এই সিম্পোজিয়ামে দিতে চাও, একটা আইডিয়া নিয়ে কাজ করতে হবে, তোমাকে আসলে একটা রিসার্চ গ্যাপ বের করে সেই গ্যাপের উপরে 2-3 মিনিট কথা বলেই তোমার আসলে হয়ে গেল। আর রাইট আপের ক্ষেত্রে তোমরা অবশ্যই ফরম্যাট ফলো করবা, লেটেক ফরম্যাট বা টেমপ্লেটটা ফলো করবা, ইন্টারনেটে অ্যাভেলেবল আছে, বা পিআর রিসার্চারদের জিজ্ঞেস করে লেটেক ফরম্যাটটা নিয়ে নিবা। সেটার একটা অনলাইন ভার্সন হলো ওভারলিপ, সেটা সবাই অলরেডি তোমরা জানো আশা করছি আমি, ঠিক আছে? ওভারলিপে করলে সুবিধা হলো তোমার সুপারভাইজারদের সাথে তুমি শেয়ার করতে পারবা, প্যারালালি সুপারভাইজারও তো এডিট করতে পারবে, দেখতে পারবে রান টাইমে ইনস্ট্যান্টলি, ওই পিডিএফটা খালি ডাউনলোড করে দিলে হয়ে যাবে। ফিগার ড্রয়িং এর ক্ষেত্রে আমরা অনেক সময় ভিডিওটা ড্র করি, এটা ছাড়াও আমাদের লেটেকে যদি ইপিএস ফরম্যাট করতে হয় আমাদের অনেক সময় অ্যাডোব রিক্রুটের হেল্প নিতে হয়। এছাড়াও আমরা ভালো ধরনের গ্রাফ তৈরি করার জন্য আমরা এই অরিজিন প্রো বা এখানে আমাদের প্রিজম নামে যে গ্রাফ টুলস আছে সেই গ্রাফ টুলসটা ব্যবহার করি। অবশ্যই আমি মাইক্রোসফট এক্সেল ব্যবহার করতে প্রেফার করি না বা সুপারিশ করব না, এটা অবশ্যই অরিজিন প্রো তোমাদের শিখতে হবে। এরপরে আমাদের যে যার ফিল্ডের জন্য ম্যাটল্যাবে হলো সেন্সর ইমেজ প্রসেসিং এর জন্য, আমাদের এই নেটওয়ার্কিং এর জন্য নেটওয়ার্ক সিমুলেটরে বিভিন্ন আছে, কমার্শিয়াল ভার্সন, ওপেন সোর্স ভার্সন, সেটা আমরা ব্যবহার করি। এখন আমরা আইটি পুলিশ সম্পর্কে, যেহেতু আইটি পুলিশ এখানে অর্গানাইজার, আমাদের আইটি পুলিশ যে রোলটা হলো ইন্ডাস্ট্রি এবং একাডেমির সাথে আমরা একটা ক্লোজলি কাজ করছি। তোমরা যারা ভালো কাজ করতে চাও, তারা এখানে ইন্টার্নশিপ করতে চাও, সেটার একটা সুযোগ আছে, বাট তোমাদেরকে প্রুভ করতে হবে তোমাদের স্কিল আছে। এই স্কিল ডেভেলপমেন্টের জন্য এবং অ্যাওয়ারনেস তৈরি করার জন্য এবং ইন্ডাস্ট্রি একাডেমির সাথে গ্যাপ তৈরি করার জন্য আমরা ইন্ডাস্ট্রি এবং একাডেমির সাথে কাজ করছি। এবং আগামী কালকে এবং আগামী পরশুদিন আইটি পুলিশ ডে উপলক্ষে আমাদের কিছু সেমিনার আয়োজন হবে, আমি তোমাদের সাথে গ্রুপে শেয়ার করো ফেসবুক লিংক, তোমরা অবশ্যই জয়েন করবা, ইনভাইটেশন রইল। আর এইটার মেম্বার হওয়ার সাপেক্ষে আসলে আমরা কি একটা ইন্টারন্যাশনাল কমিউনিটি একটা মেম্বার, আমি বলতে পারবো যে হ্যাঁ আমি ইন্টারন্যাশনাল একটা কমিউনিটির মেম্বার। ইট ম্যাটার্স তোমার ভয়েস, যখন দেখবে যে হ্যাঁ আমাদের মাওলানা ভাষণে এরকম 200 স্টুডেন্ট আছে আইটি পুলিশ মেম্বার, ইট ম্যাটার্স ইন দ্য হোল কমিউনিটি,
ঠিক আছে, যে এখানে যেরকম মাওলানা ভাসানী রিসার্চে ভালো, এটা যেমন একটা ক্রেডেনশিয়াল আছে মাওলানা ভাসানী এই বিভিন্ন ভলেন্টিয়ারিং এক্সপিরিয়েন্স এবং তাদের কন্ট্রিবিউশনে ভালো, এটাও কিন্তু একটা গ্লোবাল রিকগনিশন আছে। সো এই জায়গাটাতে তোমাদের কিন্তু আমি তোমাদের প্রত্যক্ষ কন্ট্রিবিউশন চাই, প্রত্যক্ষ হেল্প চাই। আমি চাই যে আগামী যে ক্যাম্পিং হবে, আমাদের যে চেয়ার আছে, আমাদের মাস্টার্স বিএসসি 4th ইয়ার যারা আছে সবাইকেই মোটিভেট করবে এটার মেম্বার হওয়ার জন্য। তো এই পর্যন্ত আমি দম নিতে চাচ্ছি, শেষ করতে চাচ্ছি হলো আমাদের তোমাদের দুইটা লিঙ্ক দেখিয়ে দিয়ে, যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল 4th রেভলিউশনের যেটা IR4 ইন্টারন্যাশনাল কনফারেন্স অন 4 IRB.org, এইখানে তোমার এটা লিঙ্ক, এবং উইন্টার সিম্পোজিয়ামের যে লিঙ্কটা সেটা হলো আমাদের IEEE কম্পিউটার সোসাইটির site.IEEE.org/Bangladesh-CS/WS2021। এখানে আমাদের কল ফর অ্যাবস্ট্রাক্টের কয়েকটা থিম আছে, কয়েকটা ট্র্যাক 1 2 3 4 5 6। এখানে আমাদের লাস্ট ডেট আমরা এক্সটেনশন করেছি 31 নভেম্বর পর্যন্ত। তোমরা ইনিশিয়াল সাবমিশন এখানে ক্লিক করে যেতে পারবা। আর যে অ্যাবস্ট্রাক্টের কথা বললাম এটা খুবই ইজি এন্ড প্রসেস, তুমি যদি 2 ঘন্টা সময় দাও তোমার প্রত্যেকটা ছাত্রের ক্যাপাবিলিটি আছে। আইসিটি ডিপার্টমেন্টের ছাত্র ভর্তি হয় আমাদের মাওলানা ভাসানীতে, প্রায় তোমার এখানে 1 লক্ষ ছাত্র বা ছাত্রীদের মধ্যে থেকে মাত্র আমরা ভর্তি করি আইসিটি এবং সিএসসি তে মাত্র তোমার 200 জন ছাত্র সর্বোচ্চ ভর্তি করি। তাহলে তোমাদের সেই ক্যাপাবিলিটি আছে। উই বিলিভ দ্যাট ইউ হ্যাভ টু প্রুভ বাই সাবমিটিং ইউর কনসেপ্ট পেপার অর পেপার ইন দিস সিম্পোজিয়াম। এটা আমি এইখানে কোনো এক্সকিউজ নাই, ইচ অ্যান্ড এভরিবডি হ্যাভ টু সাবমিট। এবং এটার জন্য আমি প্রত্যেকটা সিআরকে জবাব দিয়ে যাবো যে কেন সাবমিট করে। যদি কেউ বলে যে সিআর এর মাধ্যমে আমি জানতে পারি নাই, এবং 4 ছাত্ররা এই মনিরের মাধ্যমে এটা আমি এনশিওর করব যে প্রত্যেকটা ছাত্র এই সিম্পোজিয়ামে সাবমিট করেছে উইদিন 5 ডেজ। এটা আমাকে রিপোর্ট করবা। মনির, ক্যান ইউ হিয়ার মি অর স্লিপিং? জি স্যার, জি স্যার। এর প্রত্যেকটা স্টুডেন্ট এটাকে তুমি মনিটরিং করে এই সিম্পোজিয়ামে সাবমিট করেছে কিনা তুমি এটা ইনশিওর করবা। এই সাবমিশনের ফরম্যাটটা এতই মজার, জাস্ট এটা 1 পেজ এক্সটেন্ডেড অ্যাবস্ট্রাক্ট, 1 পেজ এক্সটেন্ডেড অ্যাবস্ট্রাক্ট। এখানে তোমার কোন এক্সপেরিমেন্টাল রেজাল্ট তোমার দেওয়া দরকার নাই। তুমি একটা আইডিয়া দিয়েছো এটা থিমটা কিভাবে কাজ করে, সেই কাজটা তুমি এক্সপ্লেনেশন করলা, আর প্রেজেন্টেশনে তুমি ধরো 2-1 মিনিট রেডি করে ভবিষ্যতে দিলা, সেইভাবে তুমি তৈরি করতে পারো। তো এটা তোমরা এখানে এটা এক্সপ্লোর করো, অ্যাটলিস্ট এটা আজকে বা কালকের মধ্যে এটা তোমরা সাবমিট করে ফেলো। আর কল ফর পেপারটার জন্য এখানে যেহেতু পেপার কনভার্সনের ব্যাপার আছে আমি স্পেসিফিক্যালি বললাম। এরপরেও তোমরা যদি মনে করো যে স্যার আমাদের আরেকটা লেকচার দেন এই বিষয়ে, বা এই ব্যাপারটা একটু 2-4 জনের পেপার যদি দেখে দিতে বলো, I can also make some time, but I am also really in very much pressure due to admission test and my other personal research work. So but যদি এরকম হয়, যদি কন্ট্রিবিউশনের সুযোগ থাকে তোমরা সুপারভাইজারদের সাথে কথা বলো। আর আমি যদি পারি সুপারভাইজারের অনুমতি সাপেক্ষে আমি হয়তো একটু তোমার পেপারের স্ট্রাকচারটা গো থ্রু করে দিলাম। তুমি আমার সাথে ধরো 10 মিনিটে কথা বলে আমি বলে দিতে পারলাম যে এই লাইনটা আসলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট না, এটা তুমি ওইখানে দিতে হবে, এই জায়গাটার আমি সাজেশন আমি হয়তো পার্সোনালাইজ আকারে দিতে পারবো। ওকে, এটা হলো আমার পক্ষ থেকে স্পেশাল। যদি কন্ট্রিবিউশনের সুযোগ থাকে সেটা আমি এখানে হয়তো তোমাদের সহযোগিতা করব। আর ইতিমধ্যে তোমরা জানো মুজিব আইডিয়া কন্টেস্টে আমাদের যে ক্যাম্পিংটা করেছিলাম তোমরাও সহযোগিতা করেছো অনেকে, আমাদের মাওলানা ভাসানীর অনেকে সাবমিট করেছে। এখানে প্রায় 1050টা আইডিয়া সাবমিট আমরা করেছি, যেটা অদ্যবধি বাংলাদেশের যত অর্গানাইজেশনই করেছে না কেন তাদের থেকে এটা হাইয়েস্ট একটা নাম্বার, এবং এটার একটা আমরা ইভালুয়েশন আমরা করছি। এবং এখানে যারা 4 ছাত্র আছে আমার আন্ডারে, মানে 2 সপ্তাহ আগে তোমরা জানো যে সুপারভাইজার অ্যাসাইন করেছে, অন্য সুপারভাইজারের সাথে কাজ করছিলা। আমার আন্ডারে যে কয়টা গ্রুপ আছে তারা কিন্তু অলরেডি তাদের আইডিয়াটাকে সাবমিট করেছে। এই আইডিয়াটা সাবমিট করার মাধ্যমে তারা আসলে কিভাবে আইডিয়াটা লিখতে হয় সেটা অন্তত অ্যাটলিস্ট শিখেছে। তাদের আইডিয়াটা অ্যাওয়ার্ডেড হোক অথবা না হোক, ইট ইজ ইম্যাটেরিয়াল। উই হ্যাভ টু লার্ন সো দ্যাট উই ক্যান ডু অলসো ফর দ্য বেটারমেন্ট ইন প্রজেক্ট রাইটিং। সো এই জায়গাটাতে অলরেডি আমরা কাজ করছি, এটার ইভালুয়েশন হচ্ছে, এবং এটার একটা অর্গানাইজিং টিম হিসাবে আমরা এখানে ক্লোজলি কাজ করছি অ্যাকচুয়ালি। ঠিক আছে, সো এখানে আমাদের যে অর্গানাইজিং টিমের এখানে আমাদের আছে একটা ক্লোজ অর্গানাইজিং টিমে আমরা অ্যাক্টিভলি কাজ করছি। তো তোমাদেরও সহযোগিতা লাগবে, তোমরাও বিভিন্ন জায়গায় পার্টিসিপেশন করো, মাওলানা ভাসানীর আইসিটি ডিপার্টমেন্টের নাম সর্বক্ষেত্রে উজ্জ্বল করো, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার এই সেমিনারটা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।